আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এমটি বিলাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের অত্যন্ত মহামূল্যবান লাইভ ক্লাসটি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে উক্ত ক্লাসটি একেবারে সম্পূর্ণ টপ টু বটম মনোযোগের সহিত সম্পূর্ণ ক্লাসটা করার জন্য পরামর্শ দেওয়া হলো। ওই টেনে টুনে ক্লাস করে খুব একটা উপকৃত হতে পারবেন না। তো আমাদের আজকের এই লাইভটি হলো এনটিআরসি এর অধীনে যে সহকারী শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষা হয়, সেই লিখিত পরীক্ষার সিলেবাস একেবারে ভেঙে চুরে একেবারে সহজ ভাষায় আপনাদেরকে বিশ্লেষণ করে দেওয়া এবং আপনাদের জন্য কিছু পরামর্শ নিয়ে আসা। আপনি যদি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগের সহিত করেন, আশা করি আপনার সিলেবাস নিয়ে গণিত লিখিত সিলেবাস, অর্থাৎ আজকে শুধু কিন্তু সহকারী শিক্ষক গণিত নিয়ে আলোচনা হবে, প্রভাষক নয়। তো এই সহকারী শিক্ষক গণিত লিখিত সিলেবাস নিয়ে আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মূল কথা বা মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের মনের ভিতরে একটা কিউরিসিটি বা কৌতূহল কাজ করে যে লিখিত সিলেবাস পরিবর্তন হবে কি না। এখন আমি যদি বলি না, তখন আপনারা বলেন আপনি কিভাবে জানেন। আবার আমি যদি বলি হতেও পারে, তখন তো আবার আপনার প্রশ্নের কোনো শেষ নাই। এখন এই বিষয়টা আমি একেবারে 1 মিনিটের ভিতরে একটু ক্লিয়ার করি। মূলত আমাদের যে এনটিআরসি এর যে লিখিত পরীক্ষাগুলো হয়, প্রভাষক বলেন সহকারী শিক্ষক বলেন, যারা একদম ফ্রেশ তারা তো এই সম্বন্ধে খুব একটা অবগত নয়। যারা হয়তো কয়েকটা পরীক্ষা দিয়েছেন বা গত পরীক্ষা দিয়েছেন তারা অনেক কিছুই জানেন। এখানে মূলত আমাদের ডিগ্রি বা অনার্স স্তরের সিলেবাসের সাথে কানেক্টেড। তো কোনো কারণে যদি ডিগ্রি বা অনার্স স্তরের কারিকুলাম বা বইয়ের প্যাটার্ন বা সিলেবাসে কোনো পরিবর্তন আসে, তো ধরেন পরিবর্তনটা শুরু হয় কিন্তু অনার্স ফার্স্ট ইয়ার বা ডিগ্রি ফার্স্ট ইয়ার থেকে, তো তার এফেক্ট ধরেন 4 বছর পরে ওই এফেক্টটা গিয়ে শিক্ষক নিবন্ধন লিখিত সিলেবাসে পড়ে। তো নর্মালি আমরা বেশিরভাগই অবগত আছি 17তমতে লিখিত সিলেবাসটা পরিবর্তন হয়েছে, বিশাল পরিবর্তন হয়েছে, মানে বিশাল প্যাটার্নগত পরিবর্তন হয়েছে, বিশেষ করে কলেজ সেকশনে। তার আগে কিন্তু অনার্সের কাঠামো বা অনার্সের সিলেবাস বা বইপত্র ভিতরে কিন্তু একটা বড় ধরনের বিন্যাস হয়েছিল। সেই এফেক্টটা পড়ছে আপনার 17তম সিলেবাসে। তো আপাতত আর অনার্সের বা ডিগ্রি সিলেবাসে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই কয়েক বছরের ভিতরে। তো এই জন্য আপনাদেরকে আমি বলবো, আর নর্মালি 5, 6, 7, 8, 10 বছর পর্যন্ত একটা সিলেবাসে খুব একটা লিখিত সিলেবাসে বিশেষ করে এনটিআরসি হাত দেয় না। হাত কখন দেয়? যখন আপনার ডিগ্রি বা অনার্স স্তরের সিলেবাসের উপরে বা বইয়ের প্যাটার্নে কোনো পরিবর্তন আসে তখন হাত দেয়। এই জন্য আমি বলবো ওই সব বিষয়ের আলোকে এবং আমার বিগত অভিজ্ঞতাগুলোর আলোকে আমি আপনাকে বলতে চাই, এতটুকু আপনাকে ভরসা দিতে চাই যে লিখিত 19তম লিখিত গণিত বা অন্য বিষয়ের কথা আমি বলতে পারবো না, অন্য বিষয়েও একই প্যাটার্নই হয়। তো লিখিত সিলেবাসে আপনার খুব পরিবর্তন হবে না ইনশাল্লাহ। যদিও 2-1টা এদিক সেদিক যদিও হয়, তো 5% বা 10%-এর জন্য আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি তো আপনি থেমে রাখতে পারেন না। এই কথাটা আপনাকে বুঝে উঠতে হবে। তবে আমি আপনাকে বলবো সিলেবাস পরিবর্তন হবে না। 18তম যেমন হয় নাই, 19ও হবে না। হওয়ার পিছনে যে লজিকগুলো জড়িত সেই রকম কোনো কারণ এখনো নাই। আশা করি আমার এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হৃদয় চন্দ্র দেব, আদাব স্যার, 18তমতে আপনার কাছে কোর্স করেছি, ধন্যবাদ। আপনি অবশ্যই অ্যাক্টিভ আছেন আমাদের সাথে, বেশি অনেক সময় আপনাকে আমি দেখি আমার পেজে অ্যাক্টিভ। নাজমুল উকিল, রাকিব হাসান রাজু, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা আমার ফেড কোর্সের স্টুডেন্ট তাদেরকে আমি বলছিলাম যে কমেন্ট বক্সে আপনার আইডি নংটা লিখবেন, স্কুল আইডিটা লিখবেন। আর অন্য যারা ফ্রি ক্লাসটি উপভোগ করবেন তারা কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে
অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আমি চেষ্টা করব ফাঁকে ফাঁকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি এবার চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়, যেটা আমার আলোচনার টপিকস হলো সহকারী শিক্ষক নিবন্ধন, গণিত, লিখিত সিলেবাস পর্যালোচনা, সাথে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া। তো পরামর্শ এই সিলেবাস পর্যালোচনার ফাঁকে ফাঁকে হয়তো চলে আসবে। আপনারা একটা বিষয় অবগত আছেন যে আমাদের লিখিত পরীক্ষাটা 100 নম্বরের হয়। এই কথা মোটামুটি আমরা সবাই অবগত আছি। আমাদের লিখিত সিলেবাসের পূর্ণমান হলো 100, এটা আমরা সবাই মোটামুটি জানি। এখন এই 100 মার্ক হলো আবার 4টা ভাগে বিশ্লেষণ। আমি কিন্তু ধাপে ধাপে আপনার মনের প্রায় সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ধৈর্য হারাবেন না, সাথে থাকেন, ক্লাসটা টেনে টুনে দেখবেন না, পুরোটা ক্লিয়ার দেখেন। আর এই মুহূর্তে যদি একান্ত আপনার ক্লাস করার সময় সুযোগ আপনার হাতে না থাকে, আপনি ক্লাসটা শেয়ার দিয়ে আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখেন, তারপর আপনি আপনার সুবিধা মতো সময় দেখবেন। আরও কিছু কাজ আপনি করতে পারেন, যে আপনার পরিচিত যে বন্ধুবান্ধব হয় শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দিবে গণিত বিষয়ের, তাকে আপনি মেনশন করতে পারেন, বা আপনি শেয়ার দিলে আপনার বন্ধু ক্লাসটি দেখে হয়তো উপকৃত হবে। আর আরেকটা বিষয় হলো সিলেবাসটা ক্লিয়ার বোঝাটা আপনার জন্য খুবই জরুরি। তাহলে আপনার প্রস্তুতিটা আপনি মানে পরিপাটিভাবে নিতে পারবেন, এতে আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে অনেক কিছু। তো আমাদের যে 100 নম্বরের লিখিত পরীক্ষা হয়, সেখানে আবার আমাদের 4টা বিভাগ আছে। ক বিভাগ, আমি ধাপে ধাপে বিশ্লেষণ করব, আপাতত সংক্ষেপে একটু বলতেছি। খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। একেবারে সংক্ষেপে আমি আগে এগুলো একটু উপস্থাপন করে, আপনারা হয়তো বলবেন এগুলো তো আমরা জানি, এগুলো তো বলার কিছু না। না, এটা হলো আমার ভূমিকার অংশ। একেবারে ফ্রেশ যারা এইবারই প্রথম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দিবে, তারা তো অত ক্লিয়ার না। আপনি না হয়তো জানেন গত বছর পরীক্ষা দেওয়ার কারণে। তো ক বিভাগ নর্মালি আমরা এটাকে বীজগণিত বলে থাকি, বা বীজগণিত অংশ ক বিভাগটা। খ বিভাগটা হলো জ্যামিতির অংশ। আর গ বিভাগটা সাধারণত আমরা ক্যালকুলাসের অংশ বলি, বা ক্যালকুলাস। আর ঘ বিভাগটা হলো আপনার ওই যে এটার নামটা দিয়েছে সাধারণ অন্তরক সমীকরণ। সাধারণ, যদিও এর ভিতরে এই নামটা একটু আপত্তিকর, কারণ শুধুই সাধারণ অন্তরক সমীকরণ নয়, সাধারণ অন্তরক সমীকরণ, সাধারণ অন্তরক সমীকরণ, এ হলো আমাদের 4টা পার্ট লিখিত সিলেবাসে। তো এইখানে আমি যদি মার্কগুলা হিসাব করি, আমার 100 মার্কে যদি আমি ভাগ করে দিই, এখানে আমার এইটা ক বিভাগটা হলো মার্ক 25, খ বিভাগেও মার্ক 25, এখানেও 25, এখানেও 25, এ হলো টোটাল 100 মার্ক। এটা হলো সাধারণ ক্যালকুলেশন বা সাধারণ হিসাব নিকাশ, এগুলো আপনারা প্রায় সবাই জানেন। তারপরেও এই পর্যালোচনাটা ধারাবাহিক করার জন্য আচ্ছা, ধন্যবাদ জনি সর্দার। অপশনের বিষয়টা আলোচনা করার কথা বলছেন হৃদয় চন্দ্র দেবে। আচ্ছা, ঠিক আছে, করব। এ বিষয়ে আমি কিছু কথা বলবো অবশ্য। দেখেন, আমাদের যে এই যে 4টা পার্ট, আপনি যদি আমার কাছে জানতে চান এই 4টা পার্টের মধ্যে কোন পার্টের সিলেবাসটা সবচেয়ে বেশি, আমি আপনাকে এক কথাই বলবো, এই গ বিভাগ ক্যালকুলাস। এই ঘ বিভাগের সিলেবাসটা অনেক বেশি। আর তারপরে যদি বলি, তারপরে হলো গ বিভাগ, ঘ বিভাগ যেটা সাধারণ অন্তরক সমীকরণ, এই সিলেবাসটাও বেশি। এবং তুলনামূলক ছোট হলো আমার ক বিভাগ আর খ বিভাগ। সবচেয়ে ছোট আমরা বলতে পারি ক বিভাগটা। তাহলে
এই হলো আমাদের প্রাইমারি কথা যে আমাদের লিখিত সিলেবাসের 4টা পার্ট। ক বিভাগ হলো বীজগণিত, খ বিভাগ হলো জ্যামিতি, গ বিভাগ হলো ক্যালকুলাস, আর ঘ বিভাগ হলো সাধারণ অন্তরক সমীকরণ। এখন আপনাকে কোন কোন বই সংগ্রহ করতে হবে, আমি কিন্তু এটা একটা জাস্ট রাফ মানে সংক্ষিপ্ত ভূমিকা আলোচনা করছি, এগুলো আপনারা জানেন। আমি মূলত প্রত্যেক পার্ট বাই পার্ট আলোচনা করতেছি একটু পরে। এটা এই প্রাথমিক আলোচনাটা আমি মূলত নতুনদেরকে উদ্দেশ্য করে টাচ করে আলোচনা করতেছি, যাতে আমার কিছুই আলোচনায় বাদ না পড়ে, আর এটা নিয়ে যাতে আমার লাইভ না করতে হয়। এই জন্য আমি একেবারে সকল চুল ছাড়া বিশ্লেষণ করে সিলেবাসটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই লাইভে। এখন আমাদের কি কি বই সংগ্রহ করতে হবে আগে সেই বিষয়ে একটু কথা বলি। প্রয়োজন আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, বা কাগজ কলম যদি আপনার সাথে থাকে খাতা কলম নিয়ে বসে ক্লাসটি করলে হয়তো আপনি আরো উপকৃত হবেন বেশি আমার মনে হয়। এখন আমরা কোন কোন বই আমাদের দরকার, আমি 4টা বিভাগ নিয়ে একটু পরে আবার আলোচনা করতেছি, কেমন? এটা আপাতত এখানেই রইল আলোচনাটা। আপনাকে কোন কোন বই আপনার দরকার সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি। আপনি কোন কোন বই সংগ্রহ করবেন, অনেকেই যারা ফ্রেশ একদম তারা একটা এই বিষয়টা নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বে হেজিটেশনে ভোগেন যে আমি কি কি বই সংগ্রহ করব, কোন কোন বই পড়া উচিত। এখন প্রথমেই আসেন আপনি কোন প্রকাশনার বই সংগ্রহ করবেন সেই বিষয়ে যদি আমি আপনাকে একটু টাচ দেই, সেটা বলতেছি একটু পরে। তার আগে আমি বলতেছি আপনি কি কি বই সংগ্রহ করবেন আমাদের এই সহকারী শিক্ষক এই নিবন্ধন গণিত লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য। আমি শুধুমাত্র আপনাকে সবসময় মেইন বইয়ের বিষয়ে পরামর্শ দিব, অন্য কোনো চিন্তা আমার মাথায় নাই, আপনার মাথায় থাকলে সেটা আপনার ব্যাপার। তো প্রথমত আপনি একেবারে বেসিক বা মৌলিক যে জিনিসটা আপনি সংগ্রহ করবেন, এইচএসসি উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্র, এই বইটা আপনি সংগ্রহ করবেন। এটার কিছু জিনিস আমাদের সিলেবাসও আছে, আর একেবারে ফান্ডামেন্টাল মানে মৌলিক টপিকস বা সূত্র বেসিক রুলস বা এটা আমাদের জন্য হলো একেবারে দারাফাত যেটাকে আমরা বলি, এটা আপনাকে অবশ্যই সংগ্রহ করতেই হবে। আর ম্যাথমেটিক্সের স্টুডেন্ট হিসাবে বেশিরভাগ 99% স্টুডেন্টের কাছে এটা আছে, বা সবার কাছে আছে আমার জানা মতে, বা আমার একটা ধারণা যতটুকু। 2 নম্বরে আপনি যেটা সংগ্রহ করবেন ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স এটা আবার বাজারে 2টা বই আছে, সাবধান, এটা কিন্তু বাজারে 2টা বই আছে। এই অনেকেই বই কিনতে গিয়ে একটা প্যাচ লাগাই দেয়, এটা কিন্তু আপনাকে কিনতে হবে মেজর বইটা, যেটা মেজর গণিতের বই। মেজর আপনার ব্র্যাকেটে লেখা থাকবে মেজর, অর্থাৎ সোজা কথা বলি এই বইটা, এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, এটা যারা অনার্স ম্যাথে অনার্স পড়তেছেন অথবা বিএসসি ফার্স্ট কোর্সে পড়তেছেন, এই বইটা তাদেরকে একেবারে 2 গ্রুপেরই, বিএসসিতেও অনার্সে ফার্স্ট ইয়ার পড়ানো, এটা হলো মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। আরেকটা বই আছে নন মেজর, সেটা না, কিন্তু কথা ক্লিয়ার, কিন্তু আমি বলে দিলাম। অনেকে কিন্তু এই গত বছরও অনেকে বইটা কিনে এনে বাজার থেকে আমাকে ছবি পাঠাইছে আমার ফেড কোর্সের স্টুডেন্টগুলো, তখন আবার দেখা যায় সবাই কিন্তু শহর অঞ্চলে বসবাস করে না, বইও অনেক সময় আনতে অনেক ঝামেলা হয়, তো এটা পাল্টানো আরেক ঝামেলা, এই কথাটা মাথায় রাখবেন, মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। 3 নম্বরে আপনি যেটা করবেন সেটা হলো এই আমাদের যে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি বইটা সংগ্রহ করবেন। অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি বইটা সংগ্রহ করবেন, এটাও ডিগ্রি স্তরেও আছে, অনার্সেও আছে। এই বইটা ডিগ্রি বা অনার্স উভয়ের আছে। 4 নম্বরে আপনি যে বইটা সংগ্রহ করবেন ক্যালকুলাস 1, ক্যালকুলাস, কারণ বইগুলোর নাম আবার বেশিরভাগই বাজারে ইংলিশে, ক্যালকুলাস 1, ক্যালকুলাস 1 এই বইটা আপনি সংগ্রহ করবেন। এই ক্যালকুলাস 1 বইটা এটা আপনার এই যে অনার্স ফার্স্ট ইয়ারও পড়ানো হয়, ডিগ্রি আপনার সেকেন্ড ইয়ারও পড়ানো হয়। এই বইটা কিনবেন বা সংগ্রহ করবেন, ক্যালকুলাস 1। তারপরে আপনি যে বইটা সংগ্রহ করবেন অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এরপর আপনি যে বইটা সংগ্রহ করবেন অ্যাপ্লাইড ম্যাথ, বা বইটার পুরো নাম হলো অ্যাপ্লাইড ম্যাথের পুরো নাম হলো
মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এরপরে আরেকটা বই যেটা আপনি সংগ্রহ করলেও চলবে, না করলে ভালো, লিনিয়ার অ্যালজেব্রা। না করলেও চলবে, এটা কেন করলে ভালো সেটা আমি একটু পরে বলতেছি, মানে এটা আপনার ইচ্ছার উপর আমি ছেড়ে দিলাম। কিন্তু এখানে যদি 1 থেকে 6, এখানে আবার 2টা বই, এই 7টা বই আপনাকে বাধ্যতামূলক আপনার লাগবেই। দেখেন, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করেন, আমি কমেন্ট বক্স দেখতেছি, আপনাদের কোনো প্রশ্ন পাইলে আমি রিপ্লাই দিব ফাঁকে ফাঁকে। এখন এই যে বইগুলোর নাম আমি বোর্ডে লিখলাম, এর মধ্যে আমি তো ডিগ্রি স্তরের স্টুডেন্ট পড়াই, তার মধ্যে এখানে আমি একটা জিনিস দেখলাম, এই বইটা হলো, এই 2টা বই ডিগ্রি এই ফার্স্ট ইয়ারে আছে, এই 2টা বই, মানে যারা শুধু সহকারী শিক্ষক দিবেন তাদের কথা বলতেছি। এই বইটা ডিগ্রিতে আছে, এই বইটাও ডিগ্রিতে আছে, অনার্সে তো আছেই, এই বইটা ডিগ্রিতে আছে সেকেন্ড ইয়ারে, অর্ডিনারিটা ডিগ্রিতে আছে, লিনিয়ারটাও ডিগ্রিতে আছে। আচ্ছা, অ্যাপ্লাইড ম্যাথটা আছে কিনা? অ্যাপ্লাইড ম্যাথটা তো বর্তমান ডিগ্রি সিলেবাসে নাই সম্ভবত, কারণ আমি একটু দেখতেছি। না, অ্যাপ্লাইড ম্যাথটা কিন্তু এই দেখো একটা প্যাচ লাগাই দিল, যারা ফার্স্ট কোর্সে থেকে পড়া, বর্তমানে যে এই বিএসসি স্তরের সিলেবাস, তাদের কিন্তু অ্যাপ্লাইড ম্যাথটা নাই, কারণ 6টা গণিতের বই আছে। ফার্স্ট ইয়ারে হলো ফান্ডামেন্টাল আর কোঅর্ডিনেট জিওমেট্রি মানে অ্যানালাইটিক জিওমেট্রি, সেকেন্ড ইয়ারে হলো ক্যালকুলাস, আর সাথে আছে হলো ওই যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ফরটার্ন প্রোগ্রামিং। যাই হোক, অ্যাপ্লাইড ম্যাথটা নেই। হ্যাঁ, শুধু অ্যাপ্লাইড ম্যাথটা তাদের পড়া হয় নাই। যাই হোক, এখন আপনি এই বইগুলো সংগ্রহ করবেন, আপনার প্রয়োজন একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এই বইগুলো আপনি সংগ্রহ করেন। এখন যে কথাটা আমি বলবো আপনাদেরকে, আপনারা কোন বই সংগ্রহ করবেন, কোন প্রকাশনার বই সংগ্রহ করবেন, কি নতুন বই সংগ্রহ করবেন না পুরাতন বই সংগ্রহ করবেন, সেই বিষয়ে যদি আমি বলি, আপনারা এইচএসসি লেভেলের যে বইটা, আপনি নিজে এইচএসসি লেভেলের স্টুডেন্ট থাকা অবস্থায় যেই প্রকাশনার বইটা সংগ্রহ করেছেন ওটাই সংগ্রহ করেন। কথা শেষ, কথা ক্লিয়ার। তবে এইচএসসি বইটা চেষ্টা করবেন পুরাতন হলেও রিসেন্টলি পুরাতন, মানে 2017-তে 2017-এর পরের বইটা, 2017 থেকে এই বর্তমান 24-এর ভিতরে যে পাবলিকেশন আছে এর ভিতরে কিনবেন। এরপরে যে বাকি বইগুলোর নাম আমি বোর্ডে লিখেছি, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, ক্যালকুলাস 1, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, সাথে লিখলাম লিনিয়ার অ্যালজেব্রা। এই বইগুলা আপনি বিএসসি পড়েন আর অনার্স পড়েন, মানে বিএসসি ফার্স্ট হোক আর বিএসসি অনার্স হোক, আপনি যেই প্রকাশনার বই আপনার স্টুডেন্ট লাইফে আপনি সংগ্রহ করেছিলেন বা আপনি পড়ে অভ্যস্ত, সেইটাই কিনতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এই আপনারা বা আপনাদের আগে, যেমন আমরা যখন পড়াশোনা করেছি তখন পাবলিকেশনই ছিল 1-2টা, এখন তো অনেক পাবলিকেশন আছে, তো সকল পাবলিকেশনের সকল বই আমার দেখারও সুযোগ হয় নাই। এমনিতে অনেক পাবলিকেশনের বই আছে, অনেক সময় খুলে দেখাও হয় না। আগে প্রচুর বই ঘাটতাম, এখন তেমন আর ঘাটা হয় না, এখন মোটামুটি আয়ত্তে আছে। তো একজনও বলছে বিভাগ, হ্যাঁ বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। দেখেন, বিভাগ ওয়াইজ আমি আলোচনা করতেছি। শাহরিয়ার পলাশ, ধন্যবাদ, আপনার প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাপ্লাইড ম্যাথটা কোন বিভাগের অংশ, গ না ঘ? হ্যাঁ, এই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। আমি প্রথমে বইয়ের কথাটা বলে নিচ্ছি, তাহলে এই বইগুলা আপনার পুরাতন হলেও কোনো সমস্যা নাই। পুরাতন বলতে আপনি আবার 10 বছর আগের বই নিয়ে আসলে তো হবে না, ধরেন সাম্প্রতিক 4-5 বছরের ভিতরে আপনার যদি হয়, পুরাতন হলেও কোনো সমস্যা নেই। আপনি যে পাবলিকেশনে বই পড়ে অভ্যস্ত সেই পাবলিকেশনে বই সংগ্রহ করতে পারেন, নতুন পুরাতনে কোনো সমস্যা নাই। এই গেল বই নিয়ে কথাবার্তা। এবার আছেন আপনার বিভাগ অনুযায়ী আলোচনা। আমাদের প্রথম যে বিভাগটা নিয়ে আমি কথা বলবো স্বাভাবিকভাবেই, সেটা হলো ক বিভাগ নিয়ে আমি কথা বলবো, বীজগণিত। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনারা যারা লাইভে
আমার সাথে যুক্ত আছেন সবাইকে এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং এমটি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্ম থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন যদি থেকেই থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি সবসময় লাইভে আসতে পারি না, লাইভে আসা সম্ভব হয় না, আপনাদের কথাগুলোও শোনা সম্ভব হয় না। এই জন্য এখন যেহেতু সুযোগ হয়েছে আমার, আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। আর অবশ্যই প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিবেন, এতটুকু কাজ আপনারা করতে পারেন। এতে করে আপনি আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে এবং আমার ক্লাসটি অনেকের মাঝে ছড়িয়ে পড়বে। উপস্থিতি বেশি থাকলে ক্লাস নিতে ভালো লাগে, কারণ আমরা বেশি স্টুডেন্টকে পড়িয়ে অভ্যস্ত। তো প্রথমে আরেকটা কথা বলে রাখি, আপনাদের যদি রেসপন্সটা ভালো পায়, এই ক্লাসটা যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন, উপভোগ করেন, বিশেষ করে রেসপন্স করেন, ক্লাসটা শেয়ার করেন, তাহলে আমি এই প্রভাষক গণিত লিখিত সিলেবাস নিয়ে লাইভ ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনেকেই আমার কাছে লাইভ ক্লাস চাচ্ছেন, আমি লাইভ ক্লাস ওইভাবে দিতে পারি না, বিদায় আমি তাৎক্ষণিক অনেক সময় বলে লাইভে আসি। তো আপনাদের রেসপন্স বা উৎসাহ থাকলে আমি সামনের দিকে নিয়মিত বিশেষ করে ফ্রি কিছু লাইভ ক্লাস দেওয়ার পরিকল্পনা আমার রয়েছে। এবার আসেন ক বিভাগ বীজগণিত, যে 25 মার্ক, সেটা নিয়ে কথা বলি। এখানে কোন কোন, প্রথমে বইয়ের কথা যদি বলি, আমাদের পাঠ্য বই, আপনার কোনটা লাগবে? মেইন বই এইচএসসি উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্র, 1 নম্বরে এটা লাগবে। 2 নম্বরে আপনার লাগবে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স মেজর, এই বইটা লাগবে। এই 2টা বই আপনার লাগবে, কারণ বইটা তো আগে ইম্পর্টেন্ট, যে আপনি কোন বই থেকে পড়বেন। এইবার আসেন অধ্যায়ভিত্তিক পর্যালোচনা। এইখানে আমি আপনাকে পর্যালোচনার সাথে সাথে কিছু পরামর্শ দিয়ে দিব। তাহলে সিলেবাস কি কি সিলেবাসে আছে? 1 নম্বরে বাস্তব সংখ্যা ও অসমতা, বাস্তব সংখ্যা ও অসমতা। এই অর্থাৎ প্রথমে একজনে বলছিল যে স্যার, প্রশ্নের যে মার্ক ডিস্ট্রিবিউশন, আমরা 19তমতে তাৎক্ষণিক দেখলাম যে আমাদের প্রশ্নে কোনো অপশন নাই। এখন আমি যদি পরামর্শ দিই আপনাদেরকে, আপনি এইবারও এইভাবেই প্রস্তুতি নেবেন যে আমার প্রশ্নে কোনো অপশন থাকবে না, এটা ধরে নিয়ে আমাকে প্রস্তুতি নিতে হবে যে আমার প্রশ্নে কোনো অপশন নাই। আরও একটা জিনিস এবার আমি আমার ফেড কোর্সের স্টুডেন্টদেরকে সাথে করতেছি, যারা এই মুহূর্তে লাইভে আছেন অবশ্যই সাড়া দিবেন, যে আমি এবার যে কাজটা করতেছি, প্রত্যেকটা প্রশ্নের ধারাবাহিক উত্তর দিতে হবে। পরীক্ষা নিতেছি, এটা আমি করতেছি, এটা কিন্তু এনটিএসসির কোনো ব্যাপার না। হঠাৎ করে তারা যদি বলে যে প্রত্যেকটা প্রশ্নের ধারাবাহিক উত্তর দিতে হবে, তখন তো আবার আমাদের যদি আগে থেকে এই প্রস্তুতিটা না থাকে, তাহলে কিন্তু আমরা ঝামেলা পড়ে যাব। তো আমি এইবার আমাদের অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে এই কাজটা করতেছি। প্রত্যেকটা প্রশ্নের, আপনিও প্রত্যেকটা প্রশ্নের ধারাবাহিক অ্যান্সার লেখার চেষ্টা করবেন। এতে করে যিনি আপনার খাতা কাটবেন, খাতা দেখবেন, ওনার কিন্তু খাতাটা কাটতে, খাতা দেখতে, আমি নিজেও তো পরীক্ষা নিই, আমি বুঝি বিষয়টা, যে খাতা দেখতে সুবিধা হবে। আপনি প্রথমে ক বিভাগ সিরিয়াল বাই সিরিয়াল আনসার করার প্র্যাকটিস করেন, এরপরে খ বিভাগ, এরপরে গ বিভাগ, এরপরে ঘ বিভাগ। যে কথাটা বলতেছি, এবার আমি অতিরিক্ত এই কাজটা করতেছি। তো আপনিও এইভাবে প্রস্তুতি নিতে থাকুন। তো ধরে নিলাম আমাদের প্রশ্নে কোনো অপশন নাই, এটা আমরা ধরে নিয়ে প্রস্তুতি নিব। 2 নম্বরে আমরা প্রত্যেকটি প্রশ্নের ধারাবাহিক প্রস্তুতি নিব, যে ধারাবাহিকভাবে পরীক্ষার খাতায় লেখার দক্ষতা আমরা যাতে অর্জন করতে পারি, সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো। সম্মানিত উপস্থিতি, এর ফাঁকে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা আমার ফেড কোর্সের স্টুডেন্ট যারা আছেন তারা তো অবগত আছেনই, সাধারণ যারা আছেন, যারা আমাদের এই ফ্রি ক্লাসটি উপভোগ করতেছেন, আমাদের শিক্ষক নিবন্ধন লিখিত গণিতের প্রথম এবং দ্বিতীয় বেস কিন্তু চলতেছে। এখানে এখন আর অ্যাডমিশন নেওয়া হচ্ছে না, লক করে দেওয়া হয়েছে। আমাদের 20 তারিখ শুক্রবার, সম্ভবত আগামীকাল, আমাদের লিখিত গণিতের 3য় বেস আমরা শুরু করব। এই বেসটা নেওয়ার পরে আপাতত আর কোনো বেস নেওয়া হবে না। আমার টার্গেট হলো একেবারে সার্কুলার, 19তম সার্কুলার দেওয়ার আগে আর কোনো বেস নেওয়া হবে না। তো আপনারা যারা লিখিত গণিতের ফেড কোর্সে যুক্ত হতে আগ্রহী, বিশেষ করে আমাদের 3য় বেসে আগে থেকে প্রস্তুতি নিতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে,
এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। তো যে কথাটা আমার বলার সেটা হলো, তাহলে আমরা ধরে নিলাম অপশন নাই, সেটা ধরে আমরা অগ্রসর হব এবং আমাকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে দিতে হবে। বাস্তব সংখ্যা ও অসমতা, বাস্তব সংখ্যা অসমতা কিন্তু এইচএসসি লেভেলের বইয়ে এটা আমরা কোথায় থেকে শিখব? আচ্ছা, আমি 3টা চ্যাপ্টার আমাদের এখানে জড়িত, বাস্তব সংখ্যা, অসমতা, তারপরে আমাদের যে বিষয়টা হলো আমরা আমাদের সিলেবাস অনুযায়ী যদি আমি অগ্রসর হই, আমাদের আছে ধারার যোগফল, ধারার যোগফল। তারপরে যদি আমরা বলি যে আমাদের আছে হলো রৈখিক সমীকরণ এবং নির্ণায়ক, রৈখিক সমীকরণ ও নির্ণায়ক। দেখেন এইবারে যে প্রশ্ন প্যাটার্ন হয়েছে, রৈখিক সমীকরণ নির্ণায়ক না বলে সিলেবাসের ভাষা যেটা ম্যাট্রিক্স লিখি। এইবার আমাদের যে কাজটা হয়েছে, আমরা বাস্তব সংখ্যা ও অসমতাটাকে 2টা অধ্যায় ধরে প্রস্তুতি নিয়েছিলাম। বাস্তবিক পক্ষে ওনারা সিলেবাসে বাস্তব সংখ্যা ও অসমতাটাকে একটা ধরে, একটা অধ্যায় ধরে, খেয়াল করবেন। তাহলে এই 3টা অধ্যায় থেকে আপনার 3টা প্রশ্ন দিয়ে আমার 25 মার্ক সাজায়। এইবার কিন্তু এই কাজটাই করছে। আমার কাছে 19তম, আমার হাতে প্রশ্নটা আছে, সামনেই আছে। হ্যাঁ, কি করছে, বাস্তব সংখ্যা ও অসমতাটাকে মিক্স করে একটা প্রশ্ন বানাইছে। বিশেষ করে তারপরে এখানে ম্যাট্রিক্স নির্ণায়কের প্রশ্নটা নিয়ে, মানে 19তম সিলেবাসটা আসলেই এই প্রশ্নটা উলটপালট করে ফেলছে। অসমতা দিয়ে একটা প্রশ্ন করছে, তো যে প্রথম প্রশ্নটা অসমতা দিয়ে করলেও মানে এটাকে বাস্তব সংখ্যার অংশ ধরছে, যদিও অসমতার পুরোটা প্রশ্নে প্রায় অসমতা রিলেটেড। 2 নম্বরে অসমতা দিছে, 3 নম্বরে দিছে ধারার যোগফল। আচ্ছা, ম্যাট্রিক্স নিয়ে গেছে 5 নম্বরে। প্রশ্নটা কিন্তু সিলেবাসের ধারাবাহিকতা মেনটেন করা নাই, প্রশ্ন কঠিন হয় নাই, অপশন না দিয়েই কঠিন করছে, আর সিলেবাসের ধারাবাহিকতা মেনটেন হয় না। আর বিশেষ করে ধারার যে অঙ্কটা আসছে, অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রমী আসছে। এই টাইপের অঙ্ক স্টুডেন্টরা খুব একটা প্র্যাকটিস করে না। তবে ধারার যোগফলের অঙ্কটা আমি অলরেডি আমাদের 18তম নিবন্ধনের প্রশ্নটা আমি আমার এমটি বিলাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সমাধান করে দিয়েছি। অনেকে খুব রিকোয়েস্ট করছে ইনবক্সে বা কোনো একটা কিছু পোস্ট করলেই কমেন্ট বক্সে লিখতো যে 18তম ধারার যোগফলের সমাধানটা চাই। তো অনেকের আগ্রহের কারণে আমি অঙ্কটা সমাধান করে দিয়ে দিয়েছি। তো যে কথাটা আমি বলতেছি, এখন বাস্তব সংখ্যা ও অসমতা এটার প্রস্তুতি আপনি কিভাবে নেবেন সেটা বলতেছি। ধারার যোগফল, রৈখিক সমীকরণ ও ম্যাট্রিক্স। এখন বাস্তব সংখ্যা ও অসমতা এইটা আপনার, আমি প্রথমে এটা নিয়েই কথা বলি, এটা আপনি কিভাবে প্রিপারেশন নেবেন। বাস্তব সংখ্যা ও অসমতার প্রস্তুতি আপনি যদি সংক্ষেপে আমার কাছে চান আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, আপনি প্রথমে এইচএসসি উচ্চতর গণিত 2য় পত্রের প্রথম অধ্যায় ভালোভাবে সম্পূর্ণ করেন। এই বাস্তব সংখ্যা অসমতার প্রস্তুতিটা আপনি কোথায় থেকে কিভাবে নেবেন সেটা যদি আপনি আমার কাছে জানতে চান, তাহলে আমি বলবো যে আপনি এইচএসসি উচ্চতর গণিত 2য় পত্রের প্রথম অধ্যায় আপনি কমপ্লিট করেন। 2 নম্বরে আপনি কমপ্লিট করবেন হলো আমাদের যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের এই বাস্তব সংখ্যা একটা অধ্যায় আছে, বাস্তব সংখ্যা একটা অধ্যায় আছে, বাস্তব সংখ্যা আর একটা অধ্যায় আছে অসমতা। এটা বেসিক থেকে আপনাকে সম্পূর্ণ করতে হবে। এখন আমার কাছে যে বই আছে এই বই সম্ভবত এটা চ্যাপ্টার 4 আর এটা মনে হয় চ্যাপ্টার 5। এখন সকল বইয়ের অধ্যায় পাবলিকেশন নম্বর 1 কিনা সেটা অবশ্য আমার ক্লিয়ার জানা নাই। আপনাকে বাস্তব সংখ্যা অসমতার জন্য এই অধ্যায়গুলো আপনাকে কমপ্লিট করতে হবে। এখন আপনি কিভাবে কমপ্লিট করবেন, প্রত্যেক অধ্যায়ের জন্য আমার একই কথা, প্রথমেই আপনি এই বইয়ের বেসিক। আচ্ছা, এখন উচ্চতর গণিত 2য় পত্রের প্রথম অধ্যায় আপনি কোনগুলো শিখবেন? আসলে আপনার ওই এইচএসসি লেভেলে বা স্টুডেন্ট লাইফে আপনাদের মধ্যে অনেকে আছে এইচএসসি স্টুডেন্ট পড়ায়, অ্যাভেলেবেল আছেন আমি জানি। তো ওইখানে যে টপিকসগুলো ইম্পর্টেন্ট ছিল এখনও সেই টপিকসগুলো ইম্পর্টেন্ট, বেসিক জিনিসগুলো পড়বেন। আর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের বাস্তব সংখ্যা অধ্যায়টা বেসিক থেকে
অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করবেন, অসমতার অধ্যায়টা কমপ্লিট করবেন। তাহলে আমি তো আপনাকে আমার এই আলোচনায় সিলেবাস বুঝাচ্ছি, আমি তো আপনাকে মানে মূল ক্লাসে যাব না, এটা তো আপনি জানেন অন্তত। তাহলে আপনি যদি বলেন যে আমি এই মুহূর্তে কি করতেছি, আমাদের ওই যে 25 মার্কের আলোচনা চলতেছে, 25 মার্কের এই 25 মার্কের আলোচনা চলতেছে এইটা। তাহলে এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স থেকে আপনার বাস্তব সংখ্যা, অসমতা। এখন আপনি এইচএসসি উচ্চতর গণিতটা যদি কমপ্লিট না করে এখানে আসেন, আপনি কিছু কিছু জায়গায় বিপদে পড়তে পারেন, ঝামেলা পড়তে পারেন। তো আমি বলবো যে আপনি এটা কমপ্লিট করেন বাস্তব সংখ্যা ও অসমতার জন্য। তো গেল বাস্তব সংখ্যা ও অসমতা। এরপরে আমি যেটা বলছিলাম ধারার যোগফল, তাহলে আমি এটা কিন্তু মুছে ফেলতেছি। বাস্তব সংখ্যা অসমতা নিয়ে আপনি কোথায় থেকে পড়বেন? এসএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়বেন, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের একটু আগে যে বইয়ের নাম বলছিলাম বাস্তব সংখ্যা অসমতা, অর্থাৎ চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5 পড়বেন। আপনার প্রয়োজনে খাতায় নোট করেন, আপনি শুনলে ভুলে যাবেন বা পরবর্তীতে আপনি আবার ক্লাসটা করবেন, করে খাতা নোট করে নেবেন। বাস্তব সংখ্যা অসমতা গেল। এবার আসুন ধারার যোগফল। ধারার যোগফল 2 নম্বর যে অধ্যায়টা ছিল বীজগণিতের মধ্যে, ধারার একদম ফ্রেশ যারা তারা ভালো করে খেয়াল করবেন। ধারার যোগফলের ভিতরে আবার 2টা অধ্যায় আছে, বীজগাণিতিক ধারার যোগফল, ত্রিকোণমিতিক ধারার যোগফল, ত্রিকোণমিতিক ধারার যোগফল, ধারার যোগফল। এখন যদি বলেন এটা কোথায় পাবো, এটা বইয়ের চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 11। চ্যাপ্টার 2টা কিন্তু বড় আছে অনেক, আপনি চাইলে এই চ্যাপ্টার 2টা ভাষাও পড়ে দ্রুত শেষ করতে পারেন। আর গভীর থেকে যদি আপনি এখানে কিছু অঙ্ক আছে আপনি শিখতে চান, আপনার কিন্তু সময় নিয়ে একটা পড়াশোনা করতে হবে। এবং এই এখানে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শিখার আছে, অনেক টপিকস আছে আমাদের এই ধারার যোগফল অধ্যায়। তাহলে এই চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 11 আপনি কমপ্লিট করবেন, তাহলে ধারার যোগফল গেল। তাহলে এটা কোন বিষয়ের ভিতরে? এটা হলো কিন্তু ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের মধ্যে। আমাদের বীজগণিত পুরোটাই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, সাথে এসএসসি উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্রটা আছে। তাহলে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, আমি সংক্ষেপে ফান্ডামেন্টাল লিখবো একটু পরে, সংক্ষিপ্তভাবে ফান্ডামেন্টাল। তাহলে এই চ্যাপ্টার 10 এবং 11 আপনাকে কমপ্লিট করতে হবে। এখানে এই যে গতবার 18তমতে দেখেন, আপনারা যারা সাজেশন খোঁজেন, সংক্ষেপে পড়তে চান, এত অঙ্ক করালাম, এত টপিকস আলোচনা করলাম, এত রুলস শিখলাম, এত বিগত সাল শিখলাম, কিন্তু আমাদের পরীক্ষায় কি আসলো? এই ধারার প্রশ্নটা আমাদেরকে হতাশ করছে মূলত 18তমতে। এই কথা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এরকম প্রশ্ন যদি আসে, যদি গভীরভাবে, আমার মনে হয় শতকরা 100 ভাগের মধ্যে 90 ভাগ স্টুডেন্ট এই ধারার প্রশ্নটা টাচ করতে পারে নাই। কারণ আমাদের বইয়ে ওই টাইপের অঙ্ক আছে, কিন্তু একেবারে এক পদ দিয়া এইভাবে বানানোর অঙ্ক স্টুডেন্টরা খুব একটা প্র্যাকটিস করে নাই। ওই অঙ্কটা আমি গিয়ে পাইছি অনুশীলনীর এক সিফার ভিতরে, এই চ্যাপ্টার 10-এর অনুশীলনীর এক কোণার ভিতরে, এরকম আরও 4-5টা অঙ্ক আছে কিন্তু ওখানে। যাই হোক, তো এখন এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, এটা একটা জব পরীক্ষা। আপনাকে এখানে শর্টকাট সংক্ষেপে ওই একটা গাইড নিলেন, বিগত সাল পড়লেন, এত সস্তা নয়, এত সহজ নয় পলসরাত পার হয় এখানে। কারণ এখানে আপনাকে শুধু পাস করলে হবে না, কিছু মার্ক পেলে হবে না, এখানে আপনাকে সর্বোচ্চ মার্ক, ভালো মার্ক অর্জন করতে হবে। এবং এটা একটা প্রতিযোগিতা। আপনি কি মনে করেন, আপনি সারা অনার্স মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন, তাতে তো আপনি সার্টিফিকেট অর্জন করলেন, কিন্তু আপনার চাকরির, তাহলে সার্টিফিকেটের জন্য যদি আপনার এত বছর, এত পড়াশোনা, এত গবেষণা, তো চাকরির জন্য আপনি একটু পড়তে পারবেন না, এতটুকু পরিশ্রম করতে পারবেন না, তাহলে তো আর হইল না। সার্টিফিকেট অর্জন করলেন, আপনাকে এরপর আপনার চাকরির জন্য আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। সার্টিফিকেট অর্জন করলেন, আপনি একটা স্টেপ কমপ্লিট করেছেন, চাকরি না পাওয়া পর্যন্ত তো আপনার চূড়ান্ত অর্জন সম্ভব হইল না। এই কথাটা আপনি মাথায় রাখবেন। কারণ হলো আপনি ফার্স্ট ক্লাস পাইলেন, অনেক সারা জীবন ফার্স্ট ক্লাস পাইলেন, অনেক কিছু করলেন, কিন্তু আপনি যদি একটু ভালো জায়গায় নিজেকে নিতে না পারলেন, আমাদের সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী আপনাকে ওইভাবে মূল্যায়ন করা, আপনার মূল্যায়নটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যদিও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছেন। তো ধারা যোগফল এর কথা কিন্তু আমি বলে ফেলছি, চ্যাপ্টার 10 এবং 11 ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স থেকে করবেন, বীজগাণিতিক ধারার যোগফল এবং ত্রিকোণমিতিক ধারার যোগফল। এবার আসেন রৈখিক সমীকরণ ও নির্ণয়, এটা কোথায় থেকে করবেন, এটা নিয়ে কিন্তু এবার বিশেষ করে আমি এবার এই রৈখিক সমীকরণ ও ম্যাট্রিক্স এই অধ্যায়টা নিয়ে আমি এবার একটু বলতে পারেন আমি 2 দিন প্রায় গবেষণা করেছি, অনেক পর্যালোচনা করেছি। আসলে
এরা যে টপিক সিলেবাসে যে টপিক্সের নাম লিখেছে রৈখিক সমীকরণ ও ম্যাট্রিক্স, এইভাবে সরাসরি আমাদের এসএসসি লেভেলও কোনো অধ্যায়ের নাম নাই। আপনার অনার্সের যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সেখানে তো নাই, আপনার ওই যে লিনিয়ার অ্যালজেব্রা একটা বিষয় আছে সেইখানেও সরাসরি এইভাবে অধ্যায়ের নাম নাই। কিন্তু এটাকে যদি আমি গভীরভাবে পর্যালোচনা করি, এটা আলোচনার টপিক্সগুলা আপনার এইচএসসি লেভেলের উচ্চতর গণিত প্রথম পত্রে যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক আছে আপনার সেই অধ্যায়টা পুরোটা কভার করতে হবে। এরপরে যারা আরেকটু ভালো প্রস্তুতি নিতে চান তারা ওই যে আমি শেষে একটা বইয়ের নাম লিখছিলাম লিনিয়ার অ্যালজেব্রা, মনে আছে? সেই লিনিয়ার অ্যালজেব্রা বইয়ের 1 নম্বর একটা অধ্যায় আছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, সেই টপিকসগুলো আপনি কমপ্লিট করেন। কারণ এখানে আছে আপনার ল্যাপ্লাস পদ্ধতির সমাধান, এটা তো আপনার এসএসসি লেভেলে নাই। তো যদি দিয়ে দিলে প্রশ্ন, এদেরকে আর বিশ্বাস নাই, লিখিত সিলেবাস বা লিখিত প্রশ্নে আর তাদেরকে বিশ্বাস নাই, তারা যা ইচ্ছা তা দিয়ে দিতে পারে, বুঝতে পেরেছেন? তো এখন ওই অধ্যায়টা আপনি কমপ্লিট করেন। এরপরে অধ্যায়টা কিন্তু ছোট, 60টা পার্ট, হ্যাঁ, ওই যে লিনিয়ার অ্যালজেব্রার ওই অধ্যায়টা প্রথমে 2-1টা পার্ট আপনার এই টেনে টুনে আলোচনায় চলে যায়, মানে বেসিক আলোচনা, সংজ্ঞা, ডেফিনেশন, ছোট ছোট থিওরাম, এরপরে যায় শেষ পরিচ্ছেদে সম্ভবত কয়েকটা বেশ কিছু অঙ্ক আছে। এরপরে আপনার এই লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 4 ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রয়োগ, এইখানের ভিতরে আপনার আছে ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান, তারপরে ইনভার্স পদ্ধতিতে সমাধান, এসেলন পদ্ধতির সমাধান। এখন পরীক্ষা কোনটা উঠাই দেয় সেটা রে বাবা বলা তো এই মুহূর্তে সম্ভব না। এই জন্য শুনেন, যারা মনে মনে নিজেকে মানে নিজের ভিতরে স্বপ্ন বুনেন, ধারণ করেন, লালন করেন যে আপনি আগামী প্রজন্মের গণিত বিষয়ের কাণ্ডারি হবেন, মানুষ গড়ার কারিগর হবেন, আগামী প্রজন্ম আপনার হাত ধরে উঠে আসবে, তো সেই হাতটাই যদি শক্ত না হয়, সেই ফাউন্ডেশনটাই যদি স্ট্রং না হয়, তার উপরে আপনি কিভাবে আগামী প্রজন্মকে প্রতিষ্ঠিত করবেন? এই জন্য আপনার নিজেকে আপনি আগে গড়ে তুলেন। সিলেবাস বড়, এটা তো আপনার জন্য একটা ভালো সুযোগ। আপনার অতীতে পড়াশোনার যে গ্যাপ আছে সেই গ্যাপটা এখন ঝালাই করার একটা সুযোগ আপনার সামনে এসেছে। তাহলে আমি বলবো এটা, এই সিলেবাসটা আসলে বড় হওয়া, এটা নেগেটিভ ভাবে নেবেন না, এটাকে পজিটিভ ভাবে নেবেন। কারণ এতে করে পরীক্ষায় তো প্রশ্ন আসবে একটা, কিন্তু আপনার যে আনুষঙ্গিক বিষয়গুলো জানা হয়ে গেল, আপনার যে টিচিং পেশা গেলে তখন মজা পাবেন, আনন্দ পাবেন, তখন কিন্তু আপনি এটার সুফলটা ভোগ করবেন। তাছাড়া আপনারা যারা স্টুডেন্ট পড়াচ্ছেন তারা কিন্তু এই সুফলটা পাবেন। এছাড়াও আপনি এই এনটিএস এর পরীক্ষা ছাড়াও ঢাকা শহরে বা বিভিন্ন জেলা শহরে আপনার যে মডেল কলেজ, ক্যান্টনমেন্ট টাইপের প্রতিষ্ঠানগুলা, বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানগুলা, তখন যে আপনার চাকরির পরীক্ষাগুলা লিখিত পরীক্ষা হয়, তখন কিন্তু আপনি খুব ভালো রেসপন্স করতে পারবেন ওই লিখিত পরীক্ষাগুলা, ভাইভাগুলা। এই জন্য আমি বলবো এটাকে আপনি নেগেটিভভাবে নেবেন না, পজিটিভভাবে নিন। আপনাকে আমি বারবার বলি আপনি এমন একটা তেজ নিজের ভিতরে আপনাকে পুষ্পলিঙ্গের মতো আপনাকে ধারণ করতে হবে যে আমি মরলে শহীদ, বাঁচলে গাজী, এই যুদ্ধে আমি লড়তে রাজি, হয় জিতবো নয় শিখবো, এই ছাড়া আমার দ্বিতীয় কোনো রাস্তা নাই, পিছপা হওয়ার সুযোগ নাই। আর একান্তই যদি আপনি মনে করেন আপনাকে দিয়ে হবে না, আপনার আসবার দরকারও নাই, আপনি সরে যান। বহু লক্ষ লক্ষ প্রতিযোগী আছে, বহু প্রতিভাবান লোক আছে যে এই চ্যালেঞ্জ নিয়ে সামনে যুদ্ধে যাইতে রাজি। আর চ্যালেঞ্জ নিয়ে সামনে গিয়েও তো কাজ হচ্ছে না, আর আপনি যদি 1 পা গাইলে 3 পা পিছান, আপনাকে দিয়ে হবে না। এই জন্য আপনাকে যুদ্ধ জয়ের মিশনে নামতে হবে। আপনি যদি হেরে যাওয়ার আগে হেরে যান, তাহলে কিন্তু হবে না। এই জন্য আমি বলবো আপনারা যদি আমার থেকে জানতে চান যে স্যার এখন তাহলে রৈখিক সমীকরণ ও নির্ণায়ক আমি কি পড়বো, তাহলে আমি সংক্ষেপে বলবো, আমি লিখে দিতেছি বোর্ডে যে এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স নির্ণায়কটা ভালো করে কভার করেন। এটা শতকরা আপনাদের 90% লোকেরই জানা আছে, একবার সহজ একটা অধ্যায়, এবং আপনারা নিজেরাও স্টুডেন্ট পড়ান। এই অধ্যায়টা সবার শুরুতেই যেহেতু সবাই ভালোভাবে জানেন। আর লিনিয়ার অ্যালজেব্রার ভিতরে আমাদের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 4 কমপ্লিট করেন। চ্যাপ্টার 1 হলো ম্যাট্রিক্স নির্ণায়ক, আর চ্যাপ্টার 4 হলো ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রয়োগ। আপনারা কি আমার কথা মনে কোনো কষ্ট পাচ্ছেন কিনা আসলে সেটা জানাবেন। মনে কষ্ট থাকলে কিন্তু আমি বেশি কথা বলবো না, শুধু সিলেবাস নিয়ে আলোচনা করে শেষ করে ফেলবো। হ্যাঁ, লাইভ ক্লাস আপনারা যারা এই মুহূর্তে কোনো কারণে ক্লাস করার খুব একটা সুযোগ নেই বা সম্ভব হচ্ছে না, কারণ আমরা অনেকে অনেক কর্মের সাথে জড়িত, সেটাই বাস্তবতা। আপনারা ক্লাসটি শেয়ার দিয়ে রাখতে পারেন, আপনার সুবিধা মতো সময় আপনি কমপ্লিট করতে পারবেন। তাহলে আমি বলবো যে আমাদের রৈখিক সমীকরণ এর 3 নম্বরে যেটা আছে রৈখিক
সমীকরণ ও ম্যাট্রিক্স। 1 নম্বরে এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় লিনিয়ার অ্যালজেব্রা। যারা ভালো প্রিপারেশন নিতে চান, এতক্ষণে কথা বলেছিলাম লিনিয়ার অ্যালজেব্রা, ইংরেজি নাম বাংলা লিখছি। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 1 কমপ্লিট করবেন, চ্যাপ্টার 4 কমপ্লিট করবেন। এখন আবার চ্যাপ্টার নং যদি বইয়ে সমস্যা থাকে, এই জন্য আমি লিখে দিতেছি। এটা হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এটাও কিন্তু ম্যাট্রিক্স নির্ণায়কে লেখা, আর এটা হলো প্রয়োগ, ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রয়োগ। এই যদি আপনি কভার করতে পারেন, তাহলে আপনার বীজগণিতের 25 ইনশাল্লাহ আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারবো। এর ভিতরে যদি আপনি কোনো জোড়াতালির রাস্তা খোঁজেন, শর্টকাট রাস্তা খোঁজেন, তাহলে এই বিপদ আছে। জোড়াতালি, শর্টকাট, টেনে টুনে সেগুলো একাডেমিক ব্যাপার, এখানে হবে না। এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, এখানে আপনাকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার কথা মনে কষ্ট নেবেন না। আপনাদের যেইভাবে যা করলে ভালো হয়, আমি আপনাদেরকে সেই কথাগুলা, সেই পরামর্শগুলা দিতেছি। আমার কাছে কোনো ম্যাজিক্যাল কাঠি নাই যে আমি আপনাকে বলবো এইভাবে আপনি প্রস্তুতি নিয়ে ফেলেন, এরকম কোনো ব্যবস্থা নাই। আপনাকে পরিশ্রম করা ছাড়া সফল হওয়ার কোনো রাস্তা নাই। মেইন বইগুলা বেসিক থেকে যদি আপনি প্রিপারেশন না নেন, তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো অনেকে এমনিতে আমাকে অপছন্দ করেন, আমি সাজেশন দেই না। বিশেষ করে আমার অনার্সের স্টুডেন্ট কিন্তু দিন দিন আমার থেকে সরে যাচ্ছে। আগে আমি অনেক অনার্সের স্টুডেন্ট পড়াইতাম, এখন আমি এনটিআরসির দিকে বেশি ওই যে সময় দিতেছি, সেটাও যেমন সত্য। আর অনার্সের স্টুডেন্ট এখন খুঁজে টাচ অ্যান্ড পাস, শর্টকাট সাজেশন। 10টা দেন, 9টা কমন পড়বে, 10টা দেন, 10টায় কমন পড়বে। সাজেশন। তো আমি সাজেশন দেই না বিধে আস্তে আস্তে স্টুডেন্ট আমার থেকে সরে যাচ্ছে, এটা আমি জানি। কিন্তু যারা সাজেশন দেয়, দিয়া কোনো রকম আপনাকে আপনি একটা সার্টিফিকেট আপনি পাস করে নিয়ে আসতেছে, তাদের প্রতি স্টুডেন্টরা খুব খুশি। তো আমার প্রতি স্টুডেন্টরা এমনিতে একটু মনক্ষুণ্ণ, অনার্সের স্টুডেন্ট, মাস্টার্স স্টুডেন্টরা এমনি মনক্ষুণ্ণ। হয়তো আস্তে আস্তে আপনারাও মনক্ষুণ্ণ হয়ে যাবেন যখন দেখবেন যে সবাই আপনাকে শর্টকাট সাজেশন দিতেছে, খালি আমি দিই না। আমি আপনাকে মিথ্যে মরিচিকার পিছনে দৌড়াইতে বলবো না, না না, মরিচিকার পিছনে ছুটবেন না। সাজেশন একটা মরিচিকা। গতবার আমি সারা বছর এত সুন্দর করে পড়াইলাম, পরীক্ষার আগে আমি কিছু অধ্যায় স্কিপ করার, যারা দুর্বল তাদের জন্য পরামর্শ দিয়েছিলাম, সেইখানে আমার ভালো স্টুডেন্টরা ধরা। কারণ ওই যে অধ্যায় স্কিপ, আপনি যতই গণিত শিখেন, যদি পরীক্ষার 1 সপ্তাহে যে আপনি পরীক্ষার খাতায় লেখার জন্য অধ্যায়গুলো রিভিশন না দেন, তাহলে কিন্তু বিপদ। তো দেখা যায় সারা বছর করছে, পরীক্ষার আগে ওই আমার পরামর্শমূলক ক্লাসের কারণে কিছু টপিকস তারা স্কিপ করেছে। এখন পরীক্ষা যায় দেখা যায় ওই যে স্কিপ তো করছে অপশনের জন্য, এখন যায় দেখা যায় অপশন নাই, পড়ে গেছে কিন্তু মহাবিপদে। যাই হোক, অনেক সময় নিয়ে ফেলছি আমাদের এই 25 মার্ক আলোচনায়, অনেক সময় নিয়ে ফেলছি। আমি বাকি আলোচনাগুলো আরও সংক্ষেপে করার চেষ্টা করতেছি, আপনাদের সময় অনেক নিয়ে নিয়েছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চলে যাচ্ছি এবার খ বিভাগে। এটার জন্য একটা বইয়ে যথেষ্ট, অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, একটা বইয়ে একটা বিভাগ। এইখানে আমরা জানি এটার ভিতরে আবার 3টা পার্ট, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, ভেক্টর। এই আপনার এই 3টা টপিকস থেকে আপনার 3টা প্রশ্ন আপনার পরীক্ষা আসবে। যদি আমরা মনে করি যে আমাদের অপশন নাই, তাহলে ধরেন আপনার এখানে 9, এখানে 8, এখানে 8, 8 8 16, 16 9 25, এই হলো আমার 25 মার্ক ধরে নিলাম কি, যেহেতু 78 ছিল না, 19 অপশন থাকবে না, এটা 100 মোটামুটি আমি নিশ্চিত, আপনারাও নিশ্চিত থাকেন। তাহলে এই 3টা টপিক থেকে আপনার এই হলো 3টা প্রশ্ন আসলো। এখন দ্বিমাত্রিকে আপনার কি কি অধ্যায় আপনি পড়বেন আমি একেবারে সংক্ষেপে বলে ফেলতেছি, ক বিভাগের সময় অনেক নিয়ে ফেলছি। স্থানাঙ্কের রূপান্তর, এখানে কিন্তু অধ্যায় বেশি দ্বিমাত্রিকের ভিতরে। স্থানাঙ্কের রূপান্তর, তারপরে সরল রেখা, এরপরে আসেন আপনার সাধারণ দ্বিঘাত সমীকরণ। এই এখানে কিন্তু এই 9 মার্কের জন্য অনেক পড়া। আমার লেখা আপনারা বুঝতেছেন কি না আমি জানি না, আমার লেখাটা একটু ভালো না আসলে, এইরকম ওই আগে থেকে পেঁচাইয়া পুষাইয়া লেখা, কিন্তু আমি মুখে বলে দিতেছি। স্থানাঙ্কের রূপান্তর,
ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট, বইয়ের মধ্যে অধ্যায়টার নাম। সরল রেখা, স্ট্রেট লাইন, এটা তো আপনারা জানেনই। সাধারণ দ্বিঘাত সমীকরণ, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এই তিনটা অধ্যায়ে থেকে আপনার কমপ্লিট করলে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে সেটা আমি কিন্তু নিশ্চিত করে বলতে পারবো না, এমনকি কেউ বলতে পারবো না। যারা বলবে তারা আপনাকে মিথ্যে মরিচিকার পিছনে ছুটাবে। এই জন্য স্থানাঙ্কের রূপান্তর, সরল রেখা, সাধারণ দ্বিঘাত সমীকরণ, আপনি যদি এই তিনটা অধ্যায় কমপ্লিট করেন, বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিগত সাল সহ, বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং বিগত সাল, আমার স্টুডেন্টদেরকে আমি এইভাবে গড়ে তোলার চেষ্টা করতেছি। হয়তো অনেকে মনে করতেছেন আমি অনেক বেশি পড়াই, এখন এই ছাড়া তো আমার উপায় নাই, শর্টকাট কোনো রাস্তা নাই, শর্টকাট সফল হওয়ার কোনো সুযোগ নাই। এইবার আমি যে কাজটা করতেছি, পরীক্ষা, অধ্যায়ভিত্তিক পরীক্ষাকে এবার আমি সর্বোচ্চ গুরুত্ব দিতেছি। কারণ আপনি শিখলেন কিন্তু আপনি প্র্যাকটিস করলেন না, তাতে কিন্তু আপনার পরীক্ষার খাতায় লিখতে পারবেন না। আপনার জড়তা দূর করার জন্য আমি এবার অধ্যায়ভিত্তিক টাইট করে পরীক্ষা নিতেছি। যারা পরীক্ষাগুলো দিচ্ছেন আশা করি তারা নিজেকে বুঝতেছেন, চিনতেছেন, যাচাই করতে পারতেছেন যে আপনি কি পড়াশোনা করেন। স্থানাঙ্কের রূপান্তর, আপনার ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট, সরল রেখা, স্ট্রেট লাইন, সাধারণ দ্বিঘাত সমীকরণ, এটা হলো আপনাকে বোর্ডের ওই পাশটা দেখা যাচ্ছে কিনা রূপান্তরের, হ্যাঁ দেখা যাচ্ছে, আমি সংক্ষেপে লিখতেছি। আমাদের বইয়ে যে চ্যাপ্টারগুলো হলো, এটা হলো চ্যাপ্টার 1, এটা হলো চ্যাপ্টার 2, এটা হলো চ্যাপ্টার 3। এই সোজা কথা, কথা শেষ। ত্রিমাত্রিক জ্যামিতি শুধু একটা চ্যাপ্টার করবেন, সেটা হলো আপনার ওই যে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক, ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক, চ্যাপ্টার 6। এই শুধু একটা চ্যাপ্টার করবেন, এখানে 8 মার্ক, ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক। আর এই যে ভেক্টর, ভেক্টরের ভিতরে কিন্তু আপনার এই দুইটা পার্ট আছে ভেক্টরের, আপনি করবেন হলো চ্যাপ্টার 11 এবং 12। একটা হলো ভেক্টর ইন প্লেন অ্যান্ড স্পেস, আর একটা হলো অ্যাপ্লিকেশন অফ ভেক্টর। একটা চ্যাপ্টার হলো বাংলায় যদি আমি বলি সমতল ও শূন্য ভেক্টর, সমতল ও শূন্য ভেক্টর। 2 নম্বরে হলো ভেক্টরের প্রয়োগ, সোজা কথা, ভেক্টরের প্রয়োগ। আর এটা হলো বইয়ের মধ্যে চ্যাপ্টার 11, আর এটা হলো চ্যাপ্টার 12। তাহলে এই দুইটা পরিচ্ছেদ করলে আপনার 8, এই একটা অধ্যায়, দুইটা অধ্যায় করলে আপনার 8 মার্ক, এই একটা অধ্যায় করলে আপনার 8 মার্ক, এই 3টা অধ্যায় করলে আপনার 9 মার্ক। আপনি এখান থেকে কিছুই বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু প্রশ্নে কোনো অপশন নাই। ধারাবাহিকভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে, বেসিক থেকে অ্যাডভান্স, সাথে বিগত সালের প্রশ্নপত্র। এই হলো আপনার অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রির মোটামুটি সিলেবাস পর্যালোচনা। সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের ক্লাসটি করতেছেন সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন, আমি কমেন্ট বক্সে দেখতেছি আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। এই মুহূর্তে আপনাদের কোনো প্রশ্ন নাই, এজন্য আমি পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। আমি এখন চলে যাচ্ছি হলো এই গ বিভাগ, ক্যালকুলাস। এই বইয়ের মধ্যে সবচেয়ে বড় যে বিভাগটা 25 মার্কের জন্য। আচ্ছা, আমি একটু দেখে নিচ্ছি আপনারা ক্লাসটা শেয়ার দিয়েছেন কিনা, বা দিয়ে থাকলে কয়জনে দিয়েছেন। আসলে শেয়ারের পরিমাণ খুবই কম। আপনারা এখনও যারা ক্লাসে আছেন প্রত্যেকে অন্তত একটি করে শেয়ার দিলে ক্লাসটি কিন্তু অনেকের মধ্যে ছড়িয়ে যায়। তাছাড়া আপনি নিজেও ক্লাসটি কিন্তু পরে দেখার সুযোগ আছে, এই একটা কাজ করতে পারেন। আমি চলে যাচ্ছি আমাদের গ বিভাগের আলোচনায়। গ বিভাগ, ক্যালকুলাস, এটার আলোচনাটা ইনশাল্লাহ আপনাদেরকে। আচ্ছা, একজনে আমাকে প্রথমে বলেছিল যে বইয়ের বিষয়টা ক্লিয়ার করার জন্য, এই জন্য কিন্তু আমি অধ্যায়, আমাদের বিভাগ ভিত্তিক বইয়ের কথাটা আমি বলে দিচ্ছি। এবার আসো গ বিভাগ, ক্যালকুলাস। এটাও 25 মার্ক। এটা তো সরাসরি আমরা জানি যে ক্যালকুলাস 1 নামে যে বইটা বাজারে আছে, ক্যালকুলাস 1, সেই বইটা থেকে ক্লাস। এখন ক্যালকুলাসের ভিতরে আমাদের আমি যদি বলতে চাই কয়েকটা পার্ট আছে। তার মধ্যে প্রথমত আমাদের আছে, আমরা যদি বিভক্ত করি
ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, দুইটা কথা বলি। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ভিতরে আমাদের 4টা অধ্যায় আমরা শিখব, আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের ভিতরে আবার 2টা পার্ট আছে। একটা হলো নির্দিষ্ট ইন্টিগ্রাল, একটা হলো অনির্দিষ্ট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যোগজ, আর একটা হলো নির্দিষ্ট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজ। তো নির্দিষ্ট যোগজের ভিতরে আবার 2টা পার্ট আছে। একটা হলো নরমালি ক্ষেত্রফল নির্ণয়, একটা হলো নরমালি ইন্টিগ্রেশন নির্দিষ্ট ইন্টিগ্রাল, আর একটা হলো আপনার এরিয়া রিলেটেড, এরিয়া, ভলিউম, তারপরে চাপ দৈর্ঘ্য, এই রিলেটেড। তো আমি তো এখানে এত বিস্তারিত আলোচনা করলে আপনারা বিরক্ত হবেন, তো আমি যেভাবে একেবারে সংক্ষেপে উপস্থাপন করা যায় সিলেবাসটা আমি সেইভাবে বলতেছি। তো প্রথমে আপনাদেরকে যদি বলি আপনারা কোন কোন চ্যাপ্টারের উপর প্রস্তুতি নেবেন, আমি যদি প্রথমে ডিফারেন্সিয়াল অংশের কথা বলি, ডিফারেন্সিয়াল, তাহলে আপনি চ্যাপ্টার 1 ওই যে ফাংশন, আমি সংক্ষেপে লিখতেছি ফাংশন, এই চ্যাপ্টারটা কমপ্লিট করবেন। ফাংশনের ভিতরে আছে ফাংশন, ডোমেন, রেঞ্জ এবং গ্রাফ, এই 3টা পার্ট আছে। চ্যাপ্টার 2 এটা যদি আপনাকে বলি, আপনি এটা হলো লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, এই 3টা পার্ট এটার ভিতরে চ্যাপ্টার 2 এর ভিতরে, মানে সীমা, অবিচ্ছিন্নতা, অন্তরীকরণ, যোগ্যতা। তারপরে চ্যাপ্টার 3 নরমাল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এটা ওই যে অন্তরীকরণ, এই চ্যাপ্টারটার সাথে আমাদের এসএসসির মোটামুটি কানেকশন আছে। তারপরে আপনার এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশন অ্যান্ড লিবনিজ থিওরাম আর কি, লিবনিজ থিওরাম, এই লিবনিজ থিওরামটা আপনি এই 4টা চ্যাপ্টার আপনার ডিফারেন্সিয়াল অংশ থেকে আপনাকে বাধ্যতামূলক করতেই হবে। এই ক্যালকুলাসের এই 4টা চ্যাপ্টার আপনার ডিফারেন্সিয়াল অংশ থেকে বাধ্যতামূলক করতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই, এটার ব্যতিক্রমী কোনো বুদ্ধি বা পরামর্শ নেই। এবার আসেন, এখান থেকে কিন্তু আপনার এই সব মিলেয়া এখন আমি যে বাস্তবতার নিরিখে যদি কথা বলতে চাই, যদিও কিন্তু বিশাল সিলেবাস এখানে, এইখান থেকে একটা প্রশ্ন আসবে, ধরতে পারেন এখান থেকে আপনার 9 মার্ক আসলো, 9 মার্ক। এবার আসেন আপনার ইন্টিগ্রাল, এই ইন্টিগ্রেশনের ভিতরে আপনার যদি আমি বলি ইনডেফিনিট ইন্টিগ্রাল, মানে হলো অনির্দিষ্ট ইন্টিগ্রাল যেটাকে বলি। ইনডেফিনিট ইন্টিগ্রালে আপনি চ্যাপ্টার 10 করেন, চ্যাপ্টার 11 করেন, চ্যাপ্টার 12 করেন, চ্যাপ্টার 12, 13, চ্যাপ্টার 14, এইগুলো আপনার ইনডেফিনিট ইন্টিগ্রালের এই অধ্যায়গুলা। এগুলা কিন্তু এটা হলো ধরেন, এটা হলো আপনার ওই যে সাধারণ ইন্টিগ্রেশন, যেগুলা এই চ্যাপ্টার, এই দুইটা কিন্তু এই দুইটার সাথে আমার এসএসসি লেভেলের মিল আছে, এসএসসি এই ক্যালকুলাসের মিল আছে। চ্যাপ্টার 10 এবং 11 প্রয়োজনে আপনি এসএসসি বইয়ের যে ক্যালকুলাস আছে, এসএসসি বইয়ের যে ক্যালকুলাসের অধ্যায়টা আছে, সেগুলা কিন্তু আপনাকে ভালো ক্লিয়ার থাকতে হবে, ওটা হলো আপনার বেসিক। আর ওখানের অঙ্কগুলা এই চ্যাপ্টার 10 এবং 11 ভিতরে আছে, কথা কিন্তু খেয়াল করবেন, চ্যাপ্টার 10 এবং 11 ভিতরে আছে। আর আপনার এখানে মূল প্রশ্নটা এখানে 10, 11 থেকেও আসে, যদিও সহজ অধ্যায়। তাহলে এই হলো চ্যাপ্টার, আর এটা হলো ইন্টিগ্রেশনের, এটা হলো আপনার নরমালি ইন্টিগ্রেশন বা সমাকলন। এটা হলো চ্যাপ্টার 11টা হলো আপনার অপনয়ন পদ্ধতিতে, প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজীকরণ। চ্যাপ্টার 12টা হলো আপনার ইন্টিগ্রেশনের কলা কৌশল, এটার ভিতরে আছে। আর এটার ভিতরে আছে আপনার আংশিক পদ্ধতি। আর চ্যাপ্টার এই যে 14 ভিতরে আছে আপনার অংশক্রম ইন্টিগ্রেশন। একটা হলো আংশিক ভগ্নাংশের সাহায্যে ইন্টিগ্রেশন, একটা হলো অংশক্রম ইন্টিগ্রেশন। আসলে এগুলা ঘুরে ফিরে এই সব 12 নম্বর অধ্যায়েরই অংশ, মানে ইন্টিগ্রেশনের কলা কৌশলের ভিতরেই পড়ে। এটা হলো আপনার ইনডেফিনিট ইন্টিগ্রাল। আমি আবার বলতেছি চ্যাপ্টারগুলোর কথা। এটা হলো সাধারণ আপনার সমাকলন বা যোগজীকরণ। এটা হলো চ্যাপ্টার 11 প্রতিস্থাপন পদ্ধতিতে আপনার যোগজীকরণ। চ্যাপ্টার 12 হলো ইন্টিগ্রেশনের কলা কৌশল। ইন্টিগ্রেশনের কলা কৌশলের ভিতরে কিন্তু আপনার 4টা পার্ট আছে।
বিভিন্ন বই অবশ্য বিভিন্ন রকম। চ্যাপ্টার 13 এটা হলো আংশিক ভগ্নাংশের সাহায্যে যোগজীকরণ, আর চ্যাপ্টার 14 হলো অংশক্রমে যোগজীকরণ। এখন এই 12, 13, 14, এই 13, 14 মূলত 12-এর অংশ, ওই যে কলা কৌশলের ভিতরেই পড়ে। দিন শেষে এরা সবাই আপনার এই যে ইনডেফিনিট ইন্টিগ্রাল। এইখান থেকে আপনার এখন হয়তো আপনি মনে কষ্ট নেবেন, এখান থেকে আপনার 4 মার্ক আসবে। এখন প্রত্যেকটা মার্ক কিন্তু সোনার হরিণ, প্রত্যেকটা মার্ক কিন্তু আপনার স্বপ্ন পূরণের জন্য এক ধাপ আপনাকে সামনে নিয়ে যাবে। এই জন্য মার্ক কত সেটা বড় কথা নয়, আপনাকে শিখতে হবে সেটাই বড় কথা, আপনার সিলেবাসে আছে সেটাই বড় কথা। আর এই টপিকগুলো তো আপনি এমনি তো একাডেমিক লাইফেও মোটামুটি পড়েছেন, হয়তো যাদের স্টাডি একটু গ্যাপ আছে বা পড়াশোনা একটু গ্যাপ আছে তাদের একটু কষ্ট হবে, কিন্তু সময় নিয়ে পড়াশোনা করতে হবে। এরপর আসেন, নিচের দিকে দেখা যায় কি না আমি জানি না, বোর্ডের নিচের অংশে কতটুকু আর তো দেখা যাবে না নিচে, তাহলে আমি উপরের থেকে আবার লিখতেছি। ইনডেফিনিট থেকে বা ডেফিনিটে যাচ্ছি, ইনডেফিনিট থেকে ডেফিনিট। ডেফিনিট ইন্টিগ্রালে আপনাকে আমি পরের পার্টটা নিতেছি। হ্যাঁ, ডেফিনিট ইন্টিগ্রাল মানে নির্দিষ্ট ইন্টিগ্রাল, আপনাকে চ্যাপ্টার 16টা আপনি ভালোভাবে কমপ্লিট করেন। কিচ্ছু না পারলে চ্যাপ্টার 16টা আপনি ভালোভাবে করেন। 16-এর ভিতরে কিন্তু আবার 2টা পার্ট আছে, এ বি। একটাতে আছে নির্দিষ্ট ইন্টিগ্রালের ধর্মাবলী, আর একটা আছে প্রয়োগ, মানে একটাতে বিশেষ করে থিওরাম টাইপের বা কলাকৌশল বা বেসিক রুলসগুলো, আরেকটাতে আছে অঙ্ক। তো এটা কমপ্লিট করেন। এরপরে আপনি চলে যান ওই যে ক্ষেত্রফল নির্ণয়, চ্যাপ্টার 21, চ্যাপ্টার 21 এরিয়া, ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয়ের ভিতরে আপনার কিন্তু আবার 3 পার্ট আছে। ক্ষেত্রফল নির্ণয়ের ভিতরে 3 পার্ট বললে একটু ত্রুটিযুক্ত হয়, মানে চ্যাপ্টার 21-22 আছে না, এটাতে আপনার ওই যে ক্ষেত্রফল নির্ণয়, ভলিউম নির্ণয়, সারফেস নির্ণয়, অন্তত নির্দিষ্ট। এখন আপনি যদি আমাকে বলেন স্যার নির্দিষ্ট ইন্টিগ্রালের ভিতরে তো 17 নম্বর চ্যাপ্টার পড়ে, 18 নম্বর চ্যাপ্টার পড়ে, 19 নম্বর চ্যাপ্টার পড়ে, এমনকি 19 নম্বরে যে গামা বিটা ফাংশন আছে ওইটাও তো নির্দিষ্ট ইন্টিগ্রালে পড়ে। এখন আমি সেটা করব কিনা, আমি ওই বিগত সাল বা মোটামুটি সিলেবাসের দিক বিবেচনা করে আমি বলবো যে আপনি নির্দিষ্ট ইন্টিগ্রালের আগে 2 চ্যাপ্টার ভালো করে করেন, চ্যাপ্টার 16 আর 21। 16 হলো নির্দিষ্ট ইন্টিগ্রালের ধর্ম ও প্রয়োগ, আর এটা হলো ক্ষেত্রফল নির্ণয়। এটা করার পর যদি আপনি আরও পারেন করেন, আমি বলবো যে আপাতত এই 2টেই করেন। এটা হলো আপনার ডেফিনিট ইন্টিগ্রালের কথা যদি বলি, এ হলো আমার ঘ বিভাগের সিলেবাস, পুরোটা অবশ্য এখানে নাই। এখান থেকে নির্দিষ্ট ইন্টিগ্রাল ক্ষেত্রফল মিলে কিন্তু ভালো প্রশ্ন আমাদের আসে। যেমন বিশেষ করে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল থেকে এই একটা চ্যাপ্টার করলে আপনি 8 মার্ক পাবেন। এই 8, এই ক্ষেত্রফল একটা চ্যাপ্টারে আপনি সরাসরি 8 পাবেন। আর অনির্দিষ্ট ইন্টিগ্রালের একটা অংশ, নির্দিষ্ট ইন্টিগ্রালের একটা অংশ নিয়ে 8 মার্ক। তাহলে প্রথমে গেল কিন্তু ডিফারেন্সিয়েশন অংশে 9 মার্ক, নির্দিষ্ট ইন্টিগ্রাল অনির্দিষ্ট ইন্টিগ্রাল থেকে 4, নির্দিষ্ট ইন্টিগ্রালের একটা অংশ নিয়ে 4 গেল কত 8, আর ক্ষেত্রফল নির্ণয় থেকে 8, এই হলো আপনার 25 মার্ক। আর এই হলো সিলেবাসেরও পর্যালোচনা। এবার আসেন আমাদের সর্বশেষ বিভাগ, এই ঘ বিভাগ। আপনারা কোনো আপনাদের প্রশ্ন দেখতেছি আছে কিনা। এবার ম্যাট্রিক্স কোন বিভাগে দিবে? ম্যাট্রিক্স 18তম খ বিভাগে ছিল। আচ্ছা, একজনে বলছে ম্যাট্রিক্স 18তম খ বিভাগে ছিল, এটা ঠিক, কিন্তু আসলে ম্যাট্রিক্স খ বিভাগের প্রশ্ন নয়, এরা দিয়ে দিলে তো আর কিছু করার নাই, এটা মূলত বীজগণিতের অংশ, ক বিভাগের অংশ। তা আমরা ধরে নিব এটা ক বিভাগে। আর আপনাকে একটা বলি, প্রত্যেক নেগেটিভের একটা পজিটিভ সাইডও আছে। এই যখনই ম্যাট্রিক্সের প্রশ্নটা খ বিভাগে দিছে, অনেকের জন্য খ বিভাগের একটা প্রশ্ন আনসার করা সহজ হয়ে গেছে, এটা কিন্তু মাথা রাখবেন। এই জন্য অন্য জায়গায় যদি বীজগণিতের কোনো প্রশ্ন অন্য বিভাগে নিলে কিন্তু লস নাই, বরঞ্চ লাভ আছে, লস নাই। যদিও এটা কীভাবে দিল এটা আমি জানি না, আমার হিসাবে আসে না। যেহেতু দিছে এতে কিন্তু স্টুডেন্টের লস হয় নাই, বরঞ্চ লাভ হয়েছে। তো আমরা ক বিভাগের বীজগণিতের অধ্যায় ধরে নিয়েই আমরা অগ্রসর হব, কেমন? এবার আসেন আমাদের শেষ বিভাগ, ঘ বিভাগ। এটা দিয়ে আলোচনা করে আমি ক্লাস শেষ করব। সাধারণ অন্তরক সমীকরণ 25 মার্ক। এখন এখানে যদি আপনাকে বলি আপনি কোন কোন বইটা সংগ্রহ করবেন, বইয়ের কথা যদি বলি, আপনার ওই যে
অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যে বইটার কথা, এই বইটা সংগ্রহ করবেন। 2 নম্বরে মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, আমরা যেটাকে সংক্ষেপে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বলি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, এই দুইটা মেন বই সংগ্রহ করলে ভালো। আপনার যে প্রকাশনা ভালো লাগে, আপনার ইচ্ছা, আপনি সেটাই করবেন, নতুন পুরাতনে কোনো সমস্যা নেই। এবার আসেন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমাদের যে প্রশ্ন হয় তার মধ্যে স্বাভাবিকভাবে আমাদের সিলেবাসটা কিন্তু তুলনামূলক বড়, কোনো বিভাগেই সিলেবাস কম না দেখতেছি, বীজগণিতেই একটু কম আছে। আচ্ছা, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখান থেকে আমাদের আমরা ধরলাম 9 মার্ক, আর এখান থেকে হলো 16 মার্ক। এই হলো সাধারণ হিসাব নিকাশ। ওনারা যদি কিছু উলটপালট করে সেটা তো ওনাদের ব্যাপার, আমাদের তো সাধারণ হিসাব নিয়ে সামনে অগ্রসর হতে হবে। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের এ হলো। এখন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে একজনের প্রথমেই একটা প্রশ্ন করছিল যে মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কোন বিভাগে, তাহলে তার প্রশ্নের উত্তরটা আমি এখন দিলাম। মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এটা হলো ঘ বিভাগে, এটা হলো ঘ বিভাগে। এখন অর্ডিনারি আপনি কোন কোন চ্যাপ্টার করবেন, অর্ডিনারি সিলেবাস নিয়ে একটু আলোচনা যদি করি, অর্ডিনারির ভিতরে আমাদের আছে প্রথমেই একটা চ্যাপ্টার আছে যে সাধারণ অন্তরক সমীকরণ, একবারে বইয়ের নামে অধ্যায়ের নাম, অন্তরক সমীকরণ, এটা হলো চ্যাপ্টার 1, এটা করবেন। 2 নম্বরে আপনাকে করতে হবে যে প্রথম ক্রম ও প্রথম ঘাত, 7টা পার্ট আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। প্রথম ক্রম ও প্রথম ঘাত, এরকম অধ্যায়টা আমি একটু নামটা একটু ফ্রেশ করে লিখতেছি বই দেখে। হ্যাঁ, প্রথম ক্রম প্রথম মাত্রার অন্তরক সমীকরণ, নামটা বড় আছে, একটু এদিক থেকে আসে। প্রথম ক্রম ও প্রথম মাত্রার অন্তরক সমীকরণ, এটা হলো চ্যাপ্টার 3। এর ভিতরে কিন্তু আপনার 7টা পার্ট আছে, মানে 7 নিয়মের অঙ্ক নিয়ে আলোচনা আছে। তবে এখানে আইসা অনেকে একটা হেজিটেশনে ভোগে, একই অঙ্ক দেখা যায় 4 নিয়মে করা আছে বইয়ের ভিতরে। এখন পরীক্ষায় আপনাকে বলছে এই অঙ্কটা সমাধান করেন, কোন নিয়মে করবেন সেটা আপনার নিজের ব্যাপার। আপনার মাথায় যখন যে নিয়ম আছে আপনাকে তো সহজ মনে হয় সেই নিয়মে করবেন। এখন এখানে আমাদেরকে তো 7টা নিয়মে রুলস ঠিক আছে, দেখা যাচ্ছে যে একই অঙ্ক 3-4 ভাবে করা আছে। এখন এটা নিয়ে অনেকে একটা ঝামেলা পড়ে যায়, এটা নিয়ে ঝামেলা সৃষ্টি হওয়ার আমি কিছু মনে দেখি না এখানে। এরপরে আসেন ছোট্ট আর একটা চ্যাপ্টার, প্রথম ক্রম ও উচ্চঘাত, প্রথম ক্রম ও উচ্চঘাত, উচ্চঘাতের অন্তরক সমীকরণ, এটা হলো চ্যাপ্টার 4। এটা এখানে বেশি কিছু নাই, এখানে আছে একটা বার্নৌলির সমীকরণ আর এই 2টা অঙ্ক, বার্নৌলির সমীকরণ আর বার্নৌলির সমীকরণের 2টা অঙ্ক। এখানে পরিচ্ছেদ আছে কিন্তু কয়েকটা, কিন্তু ওই যে কাজের কাজ পরিচ্ছেদ মনে হয় 2টা আছে, অঙ্ক 1 পরিচ্ছেদে আছে। তাহলে এগুলো আপনি ভালো করে করেন। এরপরে আপনাকে যেটা আপনি করতে পারেন সেটা হলো চ্যাপ্টার 10, ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক অন্তরক সমীকরণ, ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক অন্তরক সমীকরণ। এরপরে আসেন ধ্রুবক সহগের পরে আসেন ধ্রুবক সহগ বিশিষ্ট, এখানে সমমাত্রিক, এবার আসেন অসমমাত্রিক অন্তরক সমীকরণ। এটা হলো আপনার চ্যাপ্টার 10, এটা হলো চ্যাপ্টার 11। আপনি যদি আর না পারেন আপনি এখানে থেমে যান। এরপরে যদি এটার কারণ 11-এর ভিতরে কিন্তু আপনার 5টা পার্ট আছে এই অসমমাত্রিকের ভিতরে। এরপরে যদি আপনি পারেন তাহলে চলক সহগ বিশিষ্ট সমমাত্রিক অন্তরক সমীকরণটা করেন। চলক সহগ বিশিষ্ট সমমাত্রিক অন্তরক সমীকরণ, এটা হলো চ্যাপ্টার 12, চলক সহগ বিশিষ্ট। এইগুলো হলো আপনার
অর্ডিনারি, ডিফারেনশিয়াল ইকুয়েশান, এই আমাদের যে দুইটা বই আছে, প্রথম বইয়ের আলোচনা এটা কিন্তু এই বইয়ের আলোচনা। তাহলে দেখেন চ্যাপ্টার কিন্তু অনেকগুলা। চ্যাপ্টার 1 এটা মোটামুটি ছোট একটা চ্যাপ্টার। চ্যাপ্টার 3টা হলো আমার সবচেয়ে বড় চ্যাপ্টার, আর চ্যাপ্টার 11টা হলো আমার সবচেয়ে বড় চ্যাপ্টার। এই দুইটা চ্যাপ্টার কিন্তু মোটামুটি অনেক বড়। এখানে 7টা পরিচ্ছেদ, এখানে 5টা পরিচ্ছেদ। বাস্তবতা হলো এই টোটাল চ্যাপ্টারগুলো কমপ্লিট করলে আমার পরীক্ষায় 9 মার্ক আসবে। ঠিক আছে? আচ্ছা, অনেকে বলতেছে আমার কোর্স কতদিন চলবে, এরকম মনে হয় একটা প্রশ্ন করছে। আপনার কোর্স কতদিন চলবে? এইভাবে এক্সামের পরে কি রেকর্ড ক্লাস চলমান থাকবে নাকি প্রাইভেট করে নেবেন? আচ্ছা, প্রথম কথা হলো এই ক্লাসটা কিন্তু শুধু আমার পেইড কোর্সের জন্য নয়। এই কথাটা আমি আপনাদের ক্লিয়ার করি। এটা হলো এটা একটা ফ্রি ক্লাস। এটা আমি সর্বসাধারণের জন্য মুক্ত করেছি। দেখেন, সবার পক্ষে প্রাইভেট পড়তে পারে না অনলাইন পেইড কোর্সে, আর সবার প্রাইভেট দরকারও হয় না। কিন্তু সিলেবাসটা বুঝিয়ে দিলে, ক্লিয়ার করে দিলে অনেকে হয়তো নিজেও পারবেন। আর নর্মালি আমার কোর্সগুলা একটু লেন্থলি, অনেক বিশাল সিলেবাস নিয়ে আমি আলোচনা করি। বেসিক ক্লাস, বিগত সালের ক্লাস, আবার পরীক্ষা, আবার মাঝে মাঝে তাদের সাথে মিটিং করা, আবার অনেক আনুষঙ্গিক। আমি 6-7 মাস 8 মাসের একটা প্ল্যান নিয়ে আগাই। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমার কোর্স ফিটাও কিন্তু তুলনামূলক একটু বেশি। কারণ আমি আপনাকে 6-7 মাস টাইম দিয়ে যদি আমি 2000 টাকা কোর্স ফি না পাই, এবং এর সাথে আপনার 25 থেকে 30টা অধ্যায়ভিত্তিক পরীক্ষা আমি আপনার নিচ্ছি, তারপরে সর্বোপরি আপনাকে আমি বিশাল একটা এই পড়াশোনার বলয়ের ভিতরে রাখার চেষ্টা করতেছি, তো সেই ক্ষেত্রে আমার কোর্স ফিটা তুলনামূলক একটু বেশি হয়ে যায় অনেকের জন্য। স্কুল এবং কলেজ কিন্তু আমি আবার আপনাকে পৃথক পড়াচ্ছি। তো আপনারা আবার যদি 2 গ্রুপে অ্যাডমিশন নিয়ে নেন, তখন কিন্তু আপনাদের তুলনামূলক কোর্স ফিটা অনেক কম পড়ে। তো আমি বলবো তুলনামূলক আমার কোর্স ফিটা একটু বেশি না হয় এইসব কারণে। আপনারা যারা আমার পেইড কোর্স আছেন তারা কিন্তু অবগত আছেন। আর এই ক্লাসটা শুধু পেইড কোর্সের জন্য নয়, এটা সর্বসাধারণের জন্য আমি দিয়েছি। এটা একটা ফ্রি লাইভ ক্লাস। আমার এমটি বিল্লাল ফেসবুক পেজের শুভাকাঙ্ক্ষী এবং আমার পেইড কোর্সের স্টুডেন্ট তো আছেই সাথে। অতএব এই ক্লাসটা থাকবে, এটা কাটবো কেন? এটা তো লাইভ ক্লাস, এটা এখানে রেকর্ড থাকবে, কাটাকাটির কোনো ব্যবস্থা নাই। আপনি ক্লাসটা শেয়ার দিয়ে রাখলে আপনার আইডিতে খুঁজে পাবেন। আমি তো একটার পর একটা ক্লাস নিব, পোস্ট করব, আরও আমার হ্যান্ড নোট দিই, আমি তো পেজে নিয়মিত পোস্ট করি। তো এক সময় আপনি আর খুঁজে পাবেন না। হ্যাঁ, আপনি তখন খুঁজে পাবেন যখন আপনি ক্লাসটি শেয়ার দিয়ে রেখে দিবেন। কেমন? তো আমি আসলে শর্টকাট কোনো কোর্স করাই না। আমার হলো বিস্তারিত ইলাবোরেটেড ক্লাস, লং টাইম ব্যাপিয়া ক্লাস, পরীক্ষা, মডেল টেস্ট, এবং শুধু তাই নয়, একজনে আমি দেখছিলাম ফেসবুকে পোস্ট দিছে যে অনার্স লাইফে এত প্রেশারে ছিলাম না, এমটি বিল্লাল স্যারের কোর্সে অ্যাডমিশন হয়ে যেই প্রেশারে আসি এবং যেইভাবে পড়া আদায় করে নিতেছে। তো আমার কাজে তো হলো আপনাকে প্রেশার ক্রিয়েট করে আপনার পড়াটা আদায় করে নেওয়া। তো সব মিলাইয়া আমার আয়ত্তে যখন আপনি চলে আসবেন, তখন তো আপনাকে আমি সর্বোচ্চ চেষ্টা করব কিভাবে আপনাকে ফলসেরাতটা পার করানো যায়। কষ্ট আমার যাই হোক, যেহেতু আমি এখানে এই যুদ্ধে নামছি, এই যুদ্ধে জয়ী হওয়ার সর্বোচ্চ চেষ্টা আমি করব। আমি নাচতে নামলে তো ভেংসি ধরে কোনো লাভ নাই, আমাকে জয় ছিনিয়ে আনতেই হবে, অথবা সর্বোচ্চ চেষ্টা করতেই হবে। এই হলো আমার হিসাব নিকাশ। এই জন্য আমার কাছে শর্টকাটে আপনি কিছু পাবেন না। আমার এই যে আমি সিলেবাসটা আপনার সাথে আলোচনা করতেছি, এই পূর্ণাঙ্গ সিলেবাস একেবারে পই করে আমি কিন্তু কমপ্লিট করাচ্ছি এবং করাবো ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা অধ্যায়ের আমি পরীক্ষা নিতেছি এবং নিব। আমি আশা করি আপনাকে বুঝাইতে পেরেছি। তারপরে আপনার প্রশ্ন থাকলে করবেন, তবে এই ক্লাসটি আমার সবার জন্য মুক্ত, এটা আমি ডিলিট করবো না, এটা এখানে রেকর্ড থেকে যাবে আমাদের ফেসবুক পেজে। এবার আসেন আমাদের মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের সিলেবাসটার মধ্যে একটা ধোঁয়াশা আছে। একটা পার্টের নাম লেখা আছে ফলিত গণিতের বিভিন্ন শাখা। এটা স্টুডেন্টরা বুঝতেছে না এটা কি। যদিও এটা থেকে কালে বাদ্রে একটা প্রশ্ন আসে, ওই যে হঠাৎ করে একটা প্রশ্ন আসে, আবার বেশিরভাগ ক্ষেত্রে আসে না। এখানে মূল ফোকাসে 2টা অধ্যায় হলো ফুরিয়ার সিরিজ এবং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এই 2টা অধ্যায় থেকে আপনাকে যে 8 করে 16 মার্ক আসে। আমি আবার বলতেছি, ফুরিয়ার সিরিজ থেকে 8 মার্ক আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে 8 মার্ক, এই হলো 16 মার্ক। ও আপনি বলবেন আচ্ছা এখানে এতগুলো অধ্যায় বলে আপনি বললেন 9, আর এখানে যে 16 মার্ক 2টা অধ্যায়, ওখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু বিশাল একটা অধ্যায়। আপনার ফুরিয়ার সিরিজ ল্যাপ্লাসের মতো না হলেও সেটাও আপনার বড় অধ্যায়। তো সব মিলিয়ে তবে ওই অর্ডিনারি থেকে কম আছে এটা বলা যায়।
এই দুটো অধ্যায় করলে আপনার 16 মার্ক। তো ফলিত গণিতের বিভিন্ন শাখা সেটা কি সেটা নিয়ে আমি একটু কথা বলতেছি। তার আগে আমি তাহলে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের আমরা যে যে চ্যাপ্টারগুলো করব সেটা নিয়ে আমি আগে একটু বোর্ডে উপস্থাপন করি। তাহলে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে আপনার প্রথমে আসেন ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজ 2 নম্বরে আসেন লাপ্লাস ট্রান্সফর্ম। ফুরিয়ার সিরিজটা হলো আমাদের বইয়ের চ্যাপ্টার 1, এখানে আপনি ধরে নিতে পারেন 8 মার্ক। এরপরে লাপ্লাস ট্রান্সফর্মটা কিছু কিছু বইয়ে চ্যাপ্টার 2 এ আছে, বেশিরভাগ বইয়ে চ্যাপ্টার 2 এর ভিতরেই আবার এখানে কয়েকটা পার্ট আছে। কিন্তু লাপ্লাস ট্রান্সফর্ম আপনার এই যে আমরা লাপ্লাস ট্রান্সফর্মটাকে চ্যাপ্টার 2 এ ধরি, চ্যাপ্টার 2 এখানে হলো 8 মার্ক। এই দুইটা অধ্যায় করলে আপনার 16 মার্ক। এখন যদি ব্যতিক্রমী কোনো ঘটনা ঘটে, ব্যতিক্রম তো ব্যতিক্রমী, এটা নিয়ে আপনি অগ্রিম কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না, জাস্ট ধারণা করতে পারবেন। যেমন আমাদের যে ফলিত গণিতের বিভিন্ন শাখা নামে সিলেবাসে একটা কথা আছে, ফলিত গণিতের বিভিন্ন পদ্ধতি বলতে আমাদের এই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বইয়ে কয়েকটা বিশেষায়িত অধ্যায় আছে, যেমন বেসেল ফাংশন, তারপরে আপনার লেজেন্ডার পলিনোমিয়াল, তারপরে আরেকটা আছে হারমাইট সমীকরণ, হারমাইট, লেগুর পলিনোমিয়াল। এই সাইটটা এই বিশেষ অধ্যায় আছে। এখন এগুলা কারা করবে? এগুলো থেকে প্রশ্ন কিন্তু আসে না, কিন্তু সিলেবাসে আছে, এগুলো থেকে কিন্তু ওইভাবে প্রশ্ন টাচ করে না। এখন যারা অতিরিক্ত প্রিপারেশন নিয়ে রাখতে চান, যারা ওই যে অর্ডিনারির ওই যে চ্যাপ্টারগুলো বললাম 1, তারপর আপনার 3, 4, 10, 11, 12, এইগুলো আপনার ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানু বেসিক থেকে অ্যাডভান্স লেভেল বিগত সাল আপনার পূর্ণাঙ্গ ক্লিয়ার, ফুরিয়ার সিরিজ আপনার পূর্ণাঙ্গ ক্লিয়ার, ল্যাপ্লাস ট্রান্সফর্ম পূর্ণাঙ্গ ক্লিয়ার, তাহলে আপনি এখান থেকে মাঝে মধ্যে দেখলাম যে বেসেল ফাংশনটা একটু টাচ করে, এটা করতে পারেন, তাও ওই যে বেসেলের সমীকরণ। আর বাকিগুলা করা না করা আপনার ইচ্ছা, কারণ সিলেবাসে ফলিত গণিতের বিভিন্ন পদ্ধতি নামে যে টপিকটা আছে সেটা হলো এতটুকু। আমি এটা ধারণা দিতেছি, এটা অনেকের পক্ষে করা সম্ভব হবে না, কারণ এগুলো অনেক বিস্তারিত চ্যাপ্টার। বিশেষ করে যারা ডিগ্রি স্তরে, যেহেতু তাদের বর্তমান সিলেবাসে অ্যাপ্লাইড ম্যাথটা বিএসসি স্তরে নাই, তো সেই ক্ষেত্রে এগুলো কিন্তু তাদের জন্য একটু কঠিন সাধ্য হবে, তাদের দরকার নাই করার। আর যারা একান্ত করতে চান বেসেল ফাংশনটা করতে পারেন, আর কেউ যদি পুরোটা করেন তাতেও আমার কোনো আপত্তি নাই। এবার আসেন প্রিয় উপস্থিতি, আমি এতক্ষণ যাবত আপনাদের সাথে যে আমাদের সহকারী শিক্ষক গণিত লিখিত সিলেবাস নিয়ে পর্যালোচনা করলাম, মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে পর্যালোচনা করলাম, বিশেষ করে আপনার সিলেবাসে যে পর্যালোচনা করলাম, এখানে দেখেন কত বিশাল একটা সিলেবাস। এই বিশাল সিলেবাসটা তারপরেও এখানে কলেজের সিলেবাসের 3 ভাগের 2 ভাগ আছে, মানে কলেজ সিলেবাসের সাথে যদি কম্পেয়ার করি, বা কলেজের সিলেবাস এসে অনেক বেশি। যাই হোক, আমি আজকে কলেজ নিয়ে কথা বলবো না। তাহলে দেখেন আপনার কি মনে হয়, যারা ফ্রেশ আছেন, যারা 17 দিয়েছেন, যারা 18 দিয়েছেন, তাদেরকে আমার আর বোঝানোর দরকার হয় না, এখন উল্টা তারাই আমাকে বোঝায়। যারা একদম ফ্রেশ আছেন আপনি বলেন তো একবার বুকে হাত দিয়া যে ব্যতিক্রম 2-1 জন ব্যতীত কয়জনের পক্ষে এই বিশাল সিলেবাস কভার করা সম্ভব, যখন আপনার প্রিলিজ সার্কুলার দিবে, যখন আপনার প্রিলিজ, আসলে বাস্তবতা হলো প্রিলিজ সার্কুলার দিলে তো প্রিলি পরীক্ষার দামামা বেঁচে যাবে, তখন তো আপনি প্রিলি নিয়েই ব্যস্ত হয়ে যাবেন। এরপর প্রিলি পরীক্ষার
কিছুদিন পরে আপনি প্রিলি 1 মাসে ধরেন প্রিলি উত্তীর্ণ হলেন, 1 মাস পরে প্রিলি রেজাল্ট দিলেন, গত এই যে 18তম 1.5 মাসও সময় দেয় নাই লিখিত পরীক্ষার জন্য। তো এভারেজ আপনি প্রিলি পরীক্ষার পরে আপনার প্রিলি সার্কুলার দিয়ে দিলে আপনি প্রিলি সার্কুলার দেওয়া থেকে লিখিত পরীক্ষা পর্যন্ত আপনি 3 মাস বা 3.5 মাস সময় পাবেন। প্রিলি পরীক্ষা হয়ে গেলে আপনি 2.5 মাস সময় পাবেন। লিখিত পরীক্ষার তারিখ দিয়ে দিলে আপনি 1.5 মাস সময় পাবেন। তো আমি 2.5 মাস বা 3.5 মাস টোটাল ধরলাম, সার্কুলার দিলে 3.5 মাস। এই 3.5 মাসে কি এই বিশাল লিখিত সিলেবাস আদৌ ভালোভাবে কমপ্লিট করা সম্ভব? আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। যারা ফ্রেশ আছেন তাদেরকে বলতেছি, আর পুরাতনরা পরামর্শ দিয়ে যাবেন। আসলেই বাস্তবতা হলো সম্ভব নয়। এই সোশ্যাল মিডিয়াতে অনেক রকম কমেন্ট করা যায়, চাইলেই একটা কমেন্ট করে দেওয়া যায়, চাইলেই একটা কিছু বলে ফেলে চলে যাওয়া যায়। বাস্তবতা হলো পড়াশোনা করে প্রস্তুতি নেওয়ার জন্য যে পরিমাণ সময় পরিশ্রম করা দরকার, সার্কুলার হয়ে গেলে আপনার পক্ষে কোনোভাবে সেই সময় দিয়ে প্রস্তুতি নেওয়া সম্ভব নয় বলে আমি মনে করি, অন্তত আমার এই অভিজ্ঞতার আলোকে। এই জন্য যদি আপনার স্বপ্ন থাকে আপনি শিক্ষক হবেন, যদি আপনার ভিতরে লালন করেন আপনি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় 1 চাঁদে উত্তীর্ণ হবেন, তাহলে আপনাকে আর বসে থাকার সময় নাই। এখন থেকেই লিখিত প্রস্তুতি জোরে সোরে শুরু করে দিতে হবে। ওই যে আপনাদের মধ্যে এক পক্ষ আছে যে এখন বলবে যে সার্কুলার দিলে পড়াশোনা শুরু করবেন, 19তম সার্কুলার দিলে পড়াশোনা শুরু করবেন, বা 20তম সার্কুলার দিলে, মানে যে তম দিবেন আর কি, শুরু করবেন। এরপরে সার্কুলার হয়ে গেলে বলবেন যে প্রিলি পরীক্ষার তারিখ দিলে পড়াশোনা শুরু করবেন লিখিত, প্রিলি পরীক্ষার তারিখ দিলে বলবেন প্রিলি পরীক্ষা হয়ে গেলে শুরু করব, প্রিলি পরীক্ষা হয়ে গেলে বলবে লিখিত পরীক্ষার তারিখ দিলে শুরু করব। লিখিত পরীক্ষার তারিখ যখন দিবে তখন তাদের মধ্যে একটা পক্ষ আমাকে মেসেজ করবে, স্যার এই অল্প সময় কি আমার পক্ষে সম্ভব? না না স্যার, এত বড় লিখিত সিলেবাস সম্ভব নয়, আমি পরের বার ট্রাই করব। এই যে একটা গোলক দাদায় পড়ালেখার দুষ্ট চক্রে সে আটকা পড়ে, তার পক্ষে আর প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না। তার মধ্যেও অন্তত 10% 20% স্টুডেন্ট আছেন যারা 17তম 18তম মতো 19তম আমার কথা শুনে অলরেডি আমার সাথে প্রায় 150 2 বেচ মিলিয়ে স্কুলে 150 কলেজে 150 স্টুডেন্ট অলরেডি আমি শুরু করে দিয়েছি, বা এমনি নিজেরাও পড়তেছে। আমার কাছে যে পড়তে হবে বিষয়টা তা নয়, আপনি শুরু করে দেন পড়াশোনা। এখনো অনেকে আছেন আমার কথা শুনে শুরু করে দিয়েছেন, ইনশাল্লাহ তাদের সাথে তাদের যে প্রস্তুতিটা কত স্মুথলি, কত আরামদায়ক হবে, যারা প্রিলি পরীক্ষা হয়ে গেলে শুরু করবেন বা সার্কুলার দিলে শুরু করবেন, তাদের জন্য এতটা আরামদায়ক হবে না। তাই এখন আর বসে থাকার সময় নাই। সপ্তাহে অন্তত 2 দিন আপনি লিখিত পরীক্ষার সিলেবাসকে সময় দিন, 2 দিন প্রিলিকে সময় দিন, আর বাকি 3 দিন আপনার আনুষঙ্গিক অন্যান্য চাকরি পরীক্ষার প্রস্তুতি নিন। আর 2 দিন তো আমি বলি না, আপনি পুরো দিন নেন। আমি বলবো 2-3 ঘন্টা করে লিখিত সিলেবাসকে সময় দেন, 2 ঘন্টা করে আপনার প্রিলি সিলেবাসকে সময় দেন, সাথে অন্যান্য চাকরির প্রস্তুতি নেন। আর এখন তো আপনাদেরকে আরও বয়স বাড়ানোর বিষয়ে আলোচনা চলতেছে অন্যান্য সরকারি জবে। তো আপনি যদি আমাদের এই লিখিত বেসে যুক্ত হতে চান, আপনাকে আমার 01720991523 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। আমি আপনাকে বিস্তারিত জানাবো। হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এই নাম্বারে। আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম এমটি বিল্লাল স্যার। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ অগ্রসর হতে চাই। আপনাদের যদি রেসপন্স থাকে, আগ্রহ থাকে, আমি আগামীকাল অথবা তার পরের দিন প্রভাষক গণিত লিখিত সিলেবাস নিয়ে পর্যালোচনা করব ইনশাল্লাহ। তো আপনাদের ক্লাসটি কেমন লেগেছে, কতটুকু উপকৃত হয়েছেন, আপনার সুবিধা অসুবিধা, প্রশ্ন, মতামত, মনের কথা সকল কিছু আমাদের কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ আমি সময় করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। আমার আলোচনায় কথাবার্তা বলায় আপনার মনে কোনো কষ্ট দিয়ে থাকলে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মেহেরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো ফ্রি লাইভ ক্লাসে। এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন। এমটি বিল্লাল ইউটিউব চ্যানেলে গেলে আপনি অনেক ফ্রি ক্লাস উপভোগ করতে পারবেন। শিক্ষক নিবন্ধন বলেন, একাডেমিক গণিতের বলেন, ওখানেও আপনি ফ্রি সেবা নিতে পারেন। তো আজ এই পর্যন্তই। গণিত করো, জীবন গড়ো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।